কিরে, আজ তো তোর আমার সব টাকা ফিরিয়ে দেওয়ার কথা ছিল। টাকা ফিরিয়ে দে, না হলে আমাকে বিয়ে করবি। আপু, আমাকে আর কয়েকদিন সময় দেন। আমার হাতে একটা টাকাও নাই। আপনি তো জানেন আমি ছোট একটা মানুষ। আমি কিভাবে এতগুলো টাকা দিব? আমি কোনো কথা শুনতে চাই না, হয় টাকা ফিরিয়ে দে আর না হয় আমাকে বিয়ে কর। সম্ভব, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। তুই টাকা নেওয়ার সময় কাগজে সাইন করেছিলি। এই দেখ, যদি তুই শর্ত না মানস তাহলে মেরে পুলিশের কাছে ধরিয়ে দেব। প্লিজ আপু, আমাকে কিছুদিন সময় দেন। আমার ছোট ভাই অনেক অসুস্থ। আপনি তো জানেন ওর হসপিটালে বিল দিতে দিতে সব টাকা শেষ হয়ে গেছে। ওর মাসে মেডিসিন কিনতে কিনতে আমার হাতে একটা টাকাও নাই। প্লিজ আমাকে আর কিছুদিন সময় দেন। কোনো কথা চলবে? এই, তোরা কাজে নিয়ে আয়। তিশার কথা শুনে ওর লোকরা চলে গেল। আকুতি মিনতি করতে লাগলো। তিশা কোনো কথা শুনলো না। কাজে নিয়ে আসলে জোর করে আয়ানকে বিয়ে করে নিল। সবাই মোনাজাত শেষ করে খুশিতে সবাই ফুল ছিটাতে লাগলো। আয়ান সবার দিকে তাকিয়ে দেখতে লাগলো। তিশা আয়ানের দিকে তাকিয়ে বলল, ডিয়ার হাজব্যান্ড, রাগ করে আছেন নাকি? রাগ করে লাভ নাই, আপনি আমার হাজব্যান্ড হয়ে গেছেন। আমি বাসায় যাব। আজ আমাদের বাসর রাত আর আপনি চলে যাবেন, এটা কিভাবে হয়? আয়ান উঠে চলে যেতে চাইলে তিশা হাত ধরে। আয়ান এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, আমার সাথে জোর করলে আমি কিন্তু বেয়াদবি করব। বিয়ে করছেন বলে যে আপনার কথা মানব তার কোনো মানে নাই। আমার কাজ আছে, বাই। আয়ান চলে যেতে নিল তিশার লোকজন ধরতে গেলে। তিশা ইশারা করে ধরতে নিষেধ করে দিল। আয়ান তিশার ওখান থেকে চলে গেল। আয়ান বাসায় গেলে বেশ অবাক হয়ে গেল। আয়ানের ভাই দৌড়ে এসেছে, বলে, ভাইয়া দেখো, আব্বু আম্মু এসেছে আমাদের নিয়ে যেতে। আব্বু আম্মু মানে? আমার সাথে চলো, দেখাই। ইমন আয়ানের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সামনে নিয়ে গেলে একজন ছেলে আরেকটা মেয়ে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। আয়ান ওনাদের থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলল, কে আপনারা? ভাইয়া উনি আব্বু আর উনি আম্মু। তুমি কি চিনতে পারছো না? বাবা, আমি তোর আম্মু। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা এতিম, আমাদের দাদু ছাড়া কেউ নাই। ভাইয়া দাদু নিজেই বলছে ওনারা আমাদের বাবা মা। এই ইমন, চুপ কর, মেজাজ গরম করিস না। এই, তোর মেডিসিন খাইছস? না। চল, ভিতরে খাবার খাইছো নাকি ওইটাও খাস নাই? আয়ান ইমনের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ানের আব্বু আম্মু আয়ানদের পিছনে যেতে লাগলো। আয়ান বলে উঠল, আঙ্কেল আন্টি, আপনাদের ভুল হচ্ছে। আমরা আপনাদের সন্তান না। আমাদের বাবা মা অনেক আগেই মারা গেছে। বাবা, তুই আমাদের সন্তান, আমরা তোর বাবা মা। আন্টি প্লিজ থামেন। আপনারা আমাদের বাবা মা হইলে এতদিন পর এখানে কি করছেন? আমাদের খোঁজ খবর একবারও নিয়েছেন? এত বছর পর কিভাবে আমাদের খোঁজ পাইলেন? আয়ানের আম্মু কিছু বলবে তার আগে দাদু এসে বলে, আয়ান ওরা তোদের বাবা মা, তুই ভালো করে মনে কর। আমার মনে পড়ছে না দাদু, আমার ভালো লাগছে না। এসব আজাইরা কথাবার্তা রাখো তো। আয়ান কথাটা বলে ইমনের জন্য খাবারের প্লেটে খাবার নিয়ে খাইয়ে দিতে লাগলো। আয়ানের আব্বু আম্মু তাকিয়ে থাকতে লাগলো। ইমন বলে ওঠে, ভাইয়া তুমি আম্মু আব্বু ঠিক চিনতে পারছো না, তাই না? তুমি আম্মু আব্বুকে সহ্য কেন করতে পারছো না? চুপ থাক, খাবার খা। আয়ানের দাদু বলে ওঠে, আয়ান ব্যবহারটা কিন্তু মোটেও ভালো লাগছে না আমার। কি ধরনের ব্যবহার করছিস? আমি কি তোকে এই ব্যবহার শিখিয়েছি? ম্যাম স্যার, আপনারা রুমে বসেন। আয়ানের আব্বু আম্মু খাটে বসলো। আয়ানকে ওর দাদু বলে ওঠে, এই শোন, তুই চিনিস বা না চিনিস, দুইজন খাবার খেয়ে রেডি হয়ে চলে যাবি। দাদু, এসব কি বলেন? আপনি অসুস্থ মানুষ, আপনাকে রেখে আমি কোথাও যাব না। উনি আমাদের সাথে যাবে। ও, বাট আমি বুঝতে পারছি না, এতদিন পর হঠাৎ আমাদের কথা কেন মনে পড়লো? সেদিন না আপনারা দুইজন আমাদের কিভাবে সরিয়ে দিয়েছিলেন, আমার এখনও মনে আছে। আপনি কতবার বলছিলাম
আমি যাব না। আম্মু আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না। কত আকুতি মিনতি করলাম, কেউ শুনো নাই। আয়ানের কথা শুনে আয়ানের আম্মু বলে, আমার উপায় ছিল না, সেদিন তোদের সরিয়ে না দিলে তোদের আমরা বাঁচাতে পারতাম না। আয়ান ওর আম্মুর কথা শুনে কিছু না বলে ইমনকে মেডিসিন খাইয়ে দিল। ইমন আয়ানকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া চলো না, আমার আম্মু আব্বুর কথা খুব মনে পড়ে, চলো না। আমি জানি ওনা কতদিন বাসবো, প্লিজ চলো। একদম বাজে কথা বলবি না, যা রেডি হয়ে নে। আয়ানের কথা শুনে সবাই খুশি হলো। ইমন রেডি হতে চলে গেল। আয়ান রেডি হয়ে ব্যাগ গোছাতে লাগলো। রেডি হয়ে 5 জন চলে গেল। 6 ঘন্টা জার্নি করে আয়ান ইমন বেশ অবাক হয়ে গেল। অনেক মানুষের ভিড়ে আয়ান ইমনকে নিয়ে যেতে লাগলো। সবার মাঝে নিয়ে গিয়ে মাইক হাতে নিয়ে আয়ানের আব্বু বলল, আমি আমার 2 সন্তানকে নিয়ে এসেছি। আমি বলেছিলাম না আমার সন্তানরা বেঁচে আছে? আমার বংশের প্রদীপ। আমি মারা গেলে সব কিছুর আমার সন্তানদের হয়ে যাবে। আয়ান ওর আব্বুর দিকে তাকিয়ে আছে। অনেকজন বলতে লাগলো, ওরা আপনার সন্তান, আমরা কিভাবে বিশ্বাস করব? তখন দাদু বলে ওঠে, আমাকে চিনতে পারছেন? আমি সেই ব্যক্তি যে ওদের নিয়ে পালিয়ে গিয়েছিলাম। দাদুর দিকে তাকাতে সবাই অবাক হয়ে গেল। সবাই কানাঘুষা করতে লাগলো। আয়ান ইমন সবার দিকে তাকিয়ে নানা ধরনের কথা বলতে লাগলো। ওইখানে মিটিং শেষ হলে আয়ানের চাচারা সবাই আয়ান ইমনকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। সবাই আয়ান এবং ইমনকে সালাম দিতে লাগলো। সবাই গাড়িতে উঠে চলে গেল। মাঝ রাস্তায় যেতে হঠাৎ করে আয়ানদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেল। আয়ানের আব্বু বলে ওঠে, কি হলো দেখো তো। ড্রাইভার নেমে দেখে টায়ার পাঞ্চার হয়ে গেছে। ড্রাইভার বলে, স্যার টায়ার পাঞ্চার হয়ে গেছে, এখন টায়ার চেঞ্জ করতে যেতে অনেক সময় লাগবে। আয়ান বলে ওঠে, টায়ার এক্সট্রা আছে কি আর চেঞ্জ করার যন্ত্রপাতি আছে কি? ড্রাইভার বলে, সব আছে, 10 মিনিটের রাস্তা, আপনারা অপেক্ষা করেন, আমি লোক নিয়ে আসছি। আয়ান বলে ওঠে, লাগবে না, আপনি বক্সটা বের করেন, আমি দেখছি। তোমাকে নামতে হবে না, লোক নিয়ে আসুক। আয়ান গাড়ি থেকে নামতে গেলে আয়ানের আব্বু বলে, আয়ান নেমো না, আমার মনে হচ্ছে এখানে ওদের প্ল্যান করে টায়ারে পাঞ্চার করিয়ে দিয়েছে। ওরা হামলা করতে পারে। কারা হামলা করবে আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না। আয়ান নিচে নেমে ড্রাইভার বক্স দিলে, টায়ার দিলে সবাই নেমে পড়লো। আয়ানের চাচু বলে, আব্বু কি করছো? আর ওই লোক নিয়ে আসতে যাওয়া বাদ দিয়ে আয়নাকে দিয়ে এসব কি করাচ্ছ? চাচ্ছু, আমার ভাইয়া সব পারে, মানুষ লাগবে না, 3 মিনিট লাগবে আমার ভাইয়া। আয়ান 4 মিনিট ভিতরে টায়ার চেঞ্জ করে দিল। সবাই অবাক হয়ে গেল। সবাই গাড়িতে উঠে পড়লো। হঠাৎ করে জঙ্গল নড়তে লাগলো। আয়ানের আব্বু বলে, সবাই গাড়িতে উঠে বসো। হঠাৎ করে তীর ছুটে আসতে আয়ান সাথে সাথে ধরে ফেলল। আয়ান পিছনের দিকে তাকিয়ে বলল, কে ওইখানে? আয়ান তাড়াতাড়ি ভিতরে আসো। আয়ানকে টেনে গাড়িতে বসিয়ে দিল। গাড়িতে কেউ কাচে ঢিল মারলো। আয়ান পিছনের দিকে ঘুরে 3 জনকে দেখে বলল, গাড়ি থামান তো। গাড়ি ওরা তোমাদের ক্ষতি করবে। ড্রাইভার তাড়াতাড়ি এখান থেকে চলো, আমার সন্তানদের ক্ষতি হোক আমি চাই না। গাড়ি থামাতে বলছি, থামান। আরেকটা ঢিল মারলে সোজা আয়ানের কপালে এসেছে লাগে। ইমন শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আয়ানের আব্বু আম্মু আয়ানকে জড়িয়ে ধরলো। আয়ান রেগে বলে ওঠে, গাড়ি থামাতে বলছি না, কানে যাচ্ছে না আমার কথা? আয়ান ড্রাইভারকে ধমক দিলে ড্রাইভার গাড়ি থামালো। আয়ানের আব্বু নেমে পড়লো। আয়ানের আব্বু রেগে পিছনের দিকে তাকালো। আয়ান আরেক পাশ দিয়ে বের হয়ে ওদের দিকে যেতে লাগলো। আয়ানের চাচুরা গাড়ি থেকে নেমে পড়লো। আয়ানের দিকে ঢিল মারলে আয়ান ধরে ফেললো। পাশে পাথর হাতে নিয়ে এক এক করে ঢিল দিয়ে 3 জনের মাথায় মেরে ফেলে দিল। আয়ান রেগে বলে ওঠে, ওই সমস্যা কি? মারামারি করার ইচ্ছে হইলে সামনে থেকে করেন, পিছন থেকে পাথর ছোড়ার মানে কি? লোকগুলো রাগে আয়ানের দিকে আসতে নিলে আয়ানের আব্বু চাচুর সামনে গেলে সবাই দৌড়ে চলে গেল। আয়ানের কপালে রক্ত দেখে চাচু বলল, আব্বু তোমার কপাল দিয়ে রক্ত পড়ছে,
ওদের অত বড় সাহস আমার ভাতিজির গায়ে হাত দেয়? ওরা না থাকলে কি যে করতাম না। আয়নের আব্বু আয়নের কপালে রুমাল বেঁধে দিল, আয়নকে গাড়িতে বসিয়ে দিল। আয়নের চাচু সামনে গাড়িতে বসে পড়ল। আয়নের আম্মু বলে উঠল, এই জন্য আমি ওদের নিয়ে আসতে চাই নাই। আমার সন্তানদের যদি কিছু হয় আমি তোমাদের কোনোদিনও ক্ষমা করব না। ওরা কারা? আপনাদের সাথে কি নিয়ে শত্রুতা? বাসায় চলো, পরে তোমাদের বলবো। আয়ান আর কিচ্ছু বলল না। ইমন আয়নকে জড়িয়ে ধরে থাকলো। বাসায় পৌঁছে গেলে সবাই গাড়ি থেকে নেমে পড়ল। আয়ান ইমনকে নিয়ে আয়নের চাচুরা ভিতরে চলে গেল। আয়ান ইমনদের দেখে সবাই দৌড়ে এসেছে। আয়ান ইমনকে জড়িয়ে ধরলো। সবার সাথে আয়ান ইমন কুশল বিনিময় করতে লাগলো। আয়নের কাজিনরা সবাই আয়ান ইমনদের সাথে পরিচয় হতে লাগলো। আয়নের দাদিমা বলে, ওরা অনেক বেড়ে গেছে। দাদুভাইয়ের উপরে হামলা করলো শেষমেশ। আর চুপ থাকা যাবে না, ওদের এই শিক্ষা দেওয়া লাগবে। আমি আয়ান ইমনকে এখানে রাখবো না। আমি ওদের নিয়ে লন্ডন চলে যাব। সবাই তো দেখেছে যে ওরা আমাদের সন্তান। আমি আর কোনো রিস্ক নিব না। ওরা যে কোনো সময় ওদের ক্ষতি করতে পারে। আসলে এইসব কি হচ্ছে কেউ আমাকে বলবেন দয়া করে? আব্বু, তোমরা যাও, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও, তারপর তোমাদের সব বলবো। আমি এখন শুনতে চাই। ইমনকে আর দাদু ফ্রেশ হয়ে নাও, ওনাদের দুইজনকে খেতে দেন। ইমনকে মেডিসিন খাওয়ানো আছে। তুমি যাও। আমি বলছি না আমি না শুনে যাব না। আয়নের জিদ দেখে আয়নের আব্বু বলতে লাগলো, আমাদের আগের চেয়ারম্যান ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক ছিল। আগেই দুই পরিবার মিলে ব্যবসা করতো, কিন্তু আব্বুর সাথে বড় চাচুর ঝামেলা হয়ে যায়। তাদের কথাটা কাটাকাটি করে মারামারি হয়ে যায়। সেখানে আমার বাবা মনে হয় তোমার দাদা, তার ভাই আর তাদের দুইজন সন্তান মারা যায়। সেখান থেকেই আমাদের ভিতরে শত্রুতা শুরু হয়। সেই শত্রুতা আজ চলছে। আমাদের ফ্যামিলিতে কোনো ছেলে জন্ম নিলেও ওরা খুন করে ফেলে। তোমাদের বড় চাচুর ছেলের দুইটা ছিল, একটাই আজও নিখোঁজ, আরেকজন মারা গেছে। সেই দিন রাতে আমাদের ফ্যামিলিতে হামলা করা হয়েছিল। রহিম চাচা সেদিন যদি তোমাদের দুইজনকে নিয়ে না যেত, আজ তোমরা এখানে থাকতে না। আয়ান সব কথা শুনে আঁতকে উঠল। আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান বলে, বড় ভাইয়া মারা গেছে। তোমার বড় ভাইয়ের কথা মনে আছে? হ্যাঁ ভাইয়া, সাথে থাকা কিছু মুহূর্ত কথা আমার এখনো মনে আছে। আমি ওদের ছাড়বো না। আয়ান, কান্না করো না আব্বু। তোমরা দুই ভাই এখন আমাদের সম্বল। তোমাদের দুজনকেই এইসব ভিতরে যেতে হবে না। আমি ওদের কাউকে ছাড়বো না। ভাইয়াকে যে মারছে আমি ওকে মারবো। আমার খেলার সাথীকে মেরে ফেলছে। ভাইয়া ছাড়া আমাকে কেউ ভালোবাসতো না। ভাইয়া সব সময় আমার সাথে থাকতো। আমি কষ্ট পাইলে ভাইয়া আমাকে হাসানোর জন্য কত কি করতো। আয়ন কান্না করলে আয়নের চাচি আয়নকে সামলাতে লাগলো। আয়নকে নিয়ে আয়নের আম্মু রুমে চলে গেল। আয়নকে বুঝিয়ে ফ্রেশ হতে পাঠিয়ে দিল। আয়ন ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। ইমন আয়নকে বলল, ভাইয়া দেখো কত মজার মজার খাবার, তুমি ও খাও। আসো না ভাইয়া। খাবো না, তুই খা। আমি একটু গ্রামটা ঘুরে দেখতে চাই। একা ঘোরার দরকার নাই। তুলি, তুই যা আয়ানের সাথে। আর হ্যাঁ, জঙ্গলের ওই দিকে যাওয়ার দরকার নাই। কেন? যাইতে না করছি, যাবে না। আয়ান চলো। আয়ান তুলি বের হয়ে গেল। আয়ান গ্রাম ঘুরে দেখতে লাগলো আর তুলির সাথে কথা বলতে লাগলো। 6 দিন পর আয়ান সবার সাথে বসে গল্প করছে আর হাসাহাসি করছে। হঠাৎ করে একজন এসে বলে, ম্যাম, বড় আপ্পার গাড়ি আটকে দিয়েছে, ওরা সবাই আপ্পাকে নিয়ে চলে গেছে। লোকটার কথা শুনে আয়নের আম্মু বলে, কি বলছেন? আতিয়াকে নিয়ে গেছে মানে? তুলি, আমার ফোনটা নিয়ে আয়। কোথায় নিয়ে গেছে? তুলি দৌড়ে চলে গেল। লোকটা বলে, ওদের বাগান বাড়ির দিকে নিয়ে যেতে দেখলাম। কথা শেষ হতে না হতেই আয়নের আব্বু আসলো। আয়নের আব্বুর ফোন কল আসলে কল রিসিভ করলো। আয়নের আব্বু ওই পাশের কথা শুনে রেগে গেল। আয়নের আব্বু বের হলে আয়ান ওর আব্বুর পিছন পিছন বাইক চালিয়ে যেতে লাগলো। আয়নের আব্বু পাশের গ্রামে ঢুকে পড়ল। আয়ান ওর আব্বুর পিছন পিছন যেতে লাগলো।
চৌধুরী ভিলা লেখা দেখলো। ওই বাসার ভিতরে যেতে আয়নকে যেতে না দিলে আয়ান বাইক নিয়ে সোজা ঢুকে পড়লো। আয়নের আব্বু পিছনে ঘুরে বলল, তুমি এখানে কি করছো? দেখতে আসলাম। আয়ানের আব্বুর উপরে হামলা করতে যাবে। আয়ান ওদের সাথে ফাইট করতে লাগলো। দুইজন ফাইট করতে করতে ভিতরে গেল। ভিতরে গেলে দেখে আতিয়ার গায়ে হাত দিতে যাবে। সাথে সাথে আয়ান সামনে থাকা ফুলদানি দিয়ে মাথায় দিকে ঢিল মারলো। সাথে সাথে ছেলেটা পিছনে ঘুরে তাকালো। ছেলেটা সবাইকে মারার জন্য ইশারা করলো। আয়ান ওর আব্বু মেরে সবগুলোকে ফেলে দিল। আয়নের হাতে চাকুর সাথে ছড়ে গেল। আয়ান চাকু নিয়ে ওদের পায়ে মারতে লাগলো। ছেলেটার কাছে গিয়ে লাথি মেরে বলল, তোর তো সাহস কম না, আমার বড় বোনের গায়ে হাত দিতে নিয়েছিলি। তোদের সাথে খুনাখুনির সম্পর্ক, ইজ্জত নেওয়ার কথা তো ছিল না। আয়ান ছেলেটাকে আচ্ছা মতো মারতে লাগলো। আয়ান বলে ওঠে, আব্বু আপুকে নিয়ে যাও, আমি এইটা দেখছি। ওই আয়ান হুম। পিচ্ছি কত বড় হয়ে গেছে। এই সামান্য এইসব কি গ্রামের মানুষকে রাখছস? দুইজনের সাথে পারে না? আয়ান, ছেড়ে দাও, বাসায় চলো। ওর বাসায় যাব, দেখি কে ওকে আপুকে তুলতে অনুমতি দিয়েছে। আয়ান ছেলেটার কলার ধরে টেনে বাইকের সামনে নিয়ে গিয়ে বলে, বাইক চালিয়ে তোর বাসায় চল, না হইলে মায়ের আরো খাবি। ছেলেটা ভয়ে বাইক চালাতে লাগলো। আয়ান এর পিছনে বসে যেতে লাগলো। আতিয়া বলে, আব্বু, ওর বিপদ হবে তো। আব্বু চলো, ওদের পিছনে যাওয়া লাগবে। আয়ানদের পিছনে যেতে লাগলো। বাসার ভিতরে নিয়ে গেল। আয়ান বাইক থেকে নেমে কলার ধরে টেনে বাসার সামনে গিয়ে জোরে লাথি মেরে দরজা খুলে ভেতরে যেতে লাগলো। বসার ঘরে সবার সামনে ছেলেটাকে ছুঁড়ে মেরে বলল, আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন? আয়নের কথা শুনে ছেলেটাকে দেখে সবাই চমকে গেল। রফিক সাহেব বলে ওঠে, এই ছেলে, কে তুমি? তোমার এত বড় সাহস আমার ছেলেকে মেরে আমার সামনে ছুঁড়ে মারলে? তুমি কি এখানে নতুন নাকি? তোমার কোনো ধারণা আছে কার সামনে দাঁড়িয়ে আছো? আয়ান রফিক সাহেবের মায়ের কাছে বসে বলল, আমি এখানে নতুন বলতে 6 দিন ধরে এখানে এসেছি। আপনার বাসায় নতুন, বাট চাচ্চু আপনাকে দেখে আমার একদম ভয় লাগছে না। আর আপনি কাকে খাওয়াচ্ছেন দেখেন, সামান্য মায়ের খেয়ে কাঁপছে। বাট ওনাকে দিয়ে কোন হিসাবে আমার বোনকে কিডন্যাপ করাতে পাঠিয়েছেন? তোমার বোন কে? আমি আশরাফুল তালুকদার ছেলে, আয়ান তালুকদার। আয়নের কথা শুনে রফিক সাহেবের মা আয়নকে আদর করতে নিলে সবাই অবাক চোখে তাকালো। আয়ন বলে ওঠে, আরে চাচ্চু, এভাবে আগুনের মতো তাকিয়ে লাভ আছে? বড় আম্মু কি রান্না করছেন? প্রথম আসলাম, খেতে দিবেন না নাকি? আয়নের কথা শুনে তিশার আম্মু বলে উঠল, কেন না, এখানে বসো, আমি খেতে দিচ্ছি। তিশার আম্মুর কথা শুনে রফিক সাহেব রেগে তাকালে তিশার আম্মু মাথা নিচু করে ফেলে। আয়ান বলে ওঠে, কি ব্যাপার, আপুরা এভাবে তাকিয়ে আছেন কেন? আমি তো আপনাদের ছোট ভাই হই, এভাবে ভূত দেখার মতো তাকিয়ে আছেন কেন? তিশার আম্মু কিছু বলবে তার আগে সিঁড়ি থেকে একজন নেমে এসে বলল, আয়ান, তুই এখানে কি করছস? ফাজিল, তোকে আমি সারা রাষ্ট্র খুঁজি আর তুই আমার বাসায় বসে আসোস? তিশাকে দেখে আয়ান চমকে গেল। আয়ান দাঁড়িয়ে গেল। আয়ান তোতলাতে তোতলাতে বলল, আপনি এখানে? এইটা আমার বাসা, তুই এখানে কি করস? তোর সাহস কি করে হয় আমাকে না জানিয়ে উধাও হয়ে যাওয়ার? তিশা নিচে নেমে আয়নের গলা চেপে ধরলো। আতিয়া আয়নের আব্বু এসেছে বলল, তিশা, আমার ভাইকে ছাড়ো। আতিয়া আপু, কি বলো? তোমার ভাই মানে? তোদের বাপ ছেলেকে একসাথে মারবো। কত বড় সাহস আমাদের বাড়িতে এসেছো? আমার সন্তানদের গায়ে হাত যে দিবে তাকে কবরে পাঠানোর ব্যবস্থা করব। তিশা অবাক হয়ে গেল। তিশা আয়নকে ছেড়ে দিয়ে বলে, আয়ান এসব কি বলছে? তুমি চাচ্চুর ছেলে মানে? আমি ওনার সন্তান, বাট আপনি চাচ্চুর মেয়ে। তুই আগে আমাকে নিজের পরিচয় কেন দেস নাই? তুই তো এতিম ছিলি, আমার সাথে নাটক করার সাহস কোথা থেকে পেলি? তিশা আয়ানকে থাপ্পড় মারতে যাবে। আয়ান সাথে সাথে হাত ধরে বলল, আরে আমার কথা তো শুনেন। কি শুনবো? তুই ভাবতে পারছিস আমাদের দুই ফ্যামিলির মধ্যে কত বড় ঝামেলা বেঁধে আছে? ধুর, এইসব ঝামেলা, সবার মুখে তোমার আব্বুকে খারাপ ভাবছিলাম,
আজ এখানে এসেছে, বুঝলাম উনি অতটাও খারাপ না। আমরা এখানে এসেছি তাও 40 মিনিট হয়ে গেছে, বাট উনি এখনও ওইখানে দাঁড়িয়ে থেকে দেখছেন। একবার আমাদের উপরে হামলা করে নাই। আমি তার ছেলে, মানলাম। উনি শুধু মুখ দিয়ে চিল্লাচ্ছেন। একদম চুপ। এই, কে কোথায় আসস? ওদের বাপ ছেলেকে মেরে নদীতে ফেলে দে। ধ্যাত চাচ্চু, অতীতে কি বাল হয়েছে ওইটা নিয়ে পড়ে আছেন কেন? আচ্ছা, আমার কথা হইল, আপনার ফ্যামিলিতেও মানুষ মরছে, আমাদের ফ্যামিলিতেও মরছে। এখানে এইভাবে অতীতের খুনাখুনি ধরে বসে থাকে কেন? নিজেদের সন্তানদের হারাতে যাচ্ছে। দুই ফ্যামিলি মিল হয়ে গেলে কি সমস্যা? অতীত ভেবে কি লাভ আছে? বাঁচবেন কতদিন? হুদাই অতীত ভেবে নিজেদের ভিতরে রক্তাক্ত করছেন। আপনার যদি আমাদের প্রতি টান না থাকতো তাহলে মুখে চিল্লাতেন না, কাজে করে দেখাতেন। আয়নের কথা শুনে শফিক সাহেব রেগে বলে, তোমাদের প্রতি আমাদের কোনো টান নাই। তোমরা নিজেদের ভালো চাইলে এখান থেকে চলে যাও। যাব না দাদিমা, আপনি এবারই সবার বড় না? আপনি কি চান আমি চলে যাই? যদি আপনি চলে যেতে বলেন তাহলে আমি চলে যাব। শফিক সাহেবের মা বলে, আয়ান কোথাও যাবে না। আর আয়ান ছোট মানুষ হয়ে এত কিছু বোঝে, আর তোমরা এত বড় হয়েও নিজেদের জিদ নিয়ে আছো। আমি এসব আর নিতে পারছি না, দয়া করে তোমরা এবার থামো। শফিক সাহেব বলে, আম্মা, আপনি কিভাবে সব ভুলে যেতে পারেন? আব্বাজানকে হারিয়েছি, ভাইজানদের হারিয়েছি, আর সেখানে ওদের সাথে মিলে যেতে বলছেন? আর আমরা যে দাদুকে হারিয়েছি, আমার চাচাতো ভাইদের মেরে ফেলেছেন, আমার ফ্যামিলিতে বেশি মারছেন, আমার আব্বু চাচ্চুরা অনেক সহ্য করছে। আপনি কি আমাদের কম ক্ষতি করছেন? যদি রক্তাক্ত করে যদি খুশি হোক তাহলে যান, কে আছে নিয়ে আসেন। আয়নের ফ্যামিলির সবাই দরজার সামনে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। আয়নের চাচু বলে ওঠে, ভাইজান, আপনি নিজেদের কথা বলছেন। আমার সন্তানরা আপনাদের কি ক্ষতি করেছিল? আমাদের সাথে ঝামেলায় আমাদের সন্তানরা কি করেছে? কেন তাদের মেরে ফেললেন? ভাইজান, আপনার ছেলেরা বেঁচে আছে, উনি কাউকে মারে নাই। সবাই অবাক হয়ে গেলে শফিক সাহেব রেগে গেল। ঈশার আম্মুকে মারতে যাবে। আয়ান সামনে গিয়ে দাঁড়ালে আয়নের গালে গিয়ে থাপ্পড় মারল। আয়ান বলে ওঠে, স্ত্রী গায়ে হাত দিয়ে নিজেকে মহান ভাবেন না? কাপুরুষের কাজ এটা। তুমি শুধু শুধু ঝামেলা কেন করছো? ভাইজান, উনি যেমন নিজেকে উপস্থাপন করে উনি তেমন না। উনি এসবে থাকতে চান না, শুধু মানুষের সাথে এমন ব্যবহার করে। ওনার কোনো ইচ্ছা নাই আপনাদের ক্ষতি করার। ওনার ধারণা আপনারা যদি কোনো ক্ষতি করেন সেজন্য আপনাদের পেছনে মানুষ লাগিয়ে রাখে আর ভয় দেখাতে চায়। তাহলে দুই ফ্যামিলি এক চিন্তা ভাবনা নিয়ে থাকে। আব্বু চাচ্চু, প্লিজ আপনারা মিল হয়ে যান। এইভাবে শত্রুতা করে প্রিয় মানুষদের হারানোর কোনো মানে হয় না। হ্যাঁ আব্বু, আপনারা নিজেদের শত্রু হইলে আমরা কখনোই একে অপরের শত্রু না। আপনার চোখের আড়ালে আমরা সব ভাই বোনরা এক হই। সবাই আমরা নিজেদের বিপদে আপদে পাশে থাকি। আপনারা ভাই ভাই ঝামেলা করেন, আমরা মোটেও করি না। তাই প্লিজ আপনারা রাজি হয়ে যান। আর আপনি কি জানেন ভাইয়া আজও বিয়ে কেন করে নাই? ভাইয়া আতিয়া আপুকে ভালোবাসে। ওরা দুইজন একে অপরকে ভালোবাসে। ওরা দুইজন আপনাদের ভয়ে কাউকে কিছু বলার সাহস পায় নাই। তিশার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আতিয়ার দিকে তাকালে আতিয়া নিচের দিকে তাকায়। আয়ান বলে ওঠে, তাহলে ওই বোকা হিন্দু চন্দ্র আপুকে কিডন্যাপ কেন করছিল? আয়নের কথা শুনে ছেলেটা বলে, চুপ থাকো, আমি কিডন্যাপ করি নাই। তোমার বোন আমার উপরে রাগ করছে, তাই আমি তুলে নিয়ে গেছিলাম রাগ ভাঙানোর জন্য। তার ভিতরে তুমি এসেছে সবাইকে মেরে আমার এই হাল করে তুলে নিয়ে আসলে। শালি দুলা ভাই, মই বুঝবার নোহারি। আয়নের কথা শুনে সবাই হেসে দিল। শফিক সাহেব চলে গেল। তিশার আম্মু বলে, রাতুল, তোর ভাইদের ছেড়ে দে। আমি সন্ধ্যার দিকে পাঠিয়ে দিব। ভাইয়ারা বেঁচে আছে, আগে আমাকে বলো না। নাই, আমাকে কসম দিয়েছিল তাই বলতে পারি নাই। যাই হোক, এই চাচ্চুকে আমি সোজা করব। এত ভাব দেখানো বের করছি। আয়ান কথাটা বলে শফিক সাহেবের রুমে গিয়ে পাশে বসে জড়িয়ে ধরে বলল, চাচ্চু, ও চাচ্চু, এভাবে রাগ করে থাকেন না। এইসব নিয়ে কেন ভাবছেন? দেখেন, আপনার উপরে আমার সব থেকে বেশি রাগ হওয়ার কথা ছিল। আপনাদের জন্য আমাকে আমার ছোট ভাইকে বাবা মায়ের আদর ছাড়া থাকতে হয়েছে।
7 বছর বয়সে আমি আমার ভাইকে দাদুর সাথে পালিয়ে গেছিলাম। মায়ের মুখটা, রাফি ভাইয়ার মুখ ছাড়া, কিছু স্মৃতি ছাড়া কিছু মনে করতে পারি না। আপনি জানেন আমরা 2 ভাই কত কষ্টে এত দূর এসেছি। আমার ছোট ভাইয়ের অসুস্থ, টাকার অভাবে আমি চিকিৎসা করাতে পারি নাই। এই 8 বছর বয়সে আমি কাজ করে খেয়েছি। কতটা কষ্টে জীবন পার করছি। মানুষের লাত্তিগুড়ি খেয়েছি। 2 দিন 3 দিন না খেয়ে থাকতে হয়েছে। দাদু না থাকলে আমরা না খেয়ে কবে মারা যেতাম। ছোট ভাইটার কান্নার শব্দ কানে আসলে বুকটা ফেটে যেত। কতটা কষ্ট জীবন পার করছি আপনার কোনো ধারণাও নাই। তারপর আমি আপনাদের উপরে রাগ করছি না। আয়ান কথাগুলো বলে চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে শফিক সাহেব আয়নের চোখের পানি মুছতে মুছতে বলল, আমাকে ক্ষমা করে দিস বাপ, আমি এইসব আর করতে চাই না। আর ভাইদের মেরেছিল, আমার ভাইদের মেরেছিল। রাগের বশে আমি সেদিন তোমাদের উপর হামলা চালিয়েছিলাম, কিন্তু আমি তোর চাচাতো ভাইদের মারি নাই। আমিও তাও মানুষ। চাচ্চু, এইসব ভুলে যান প্লিজ। এইসব ঝামেলা করে কি হবে? আবার একটা জিনিস দেখেন, বড় চাচ্চুর ছেলেদের মারছেন, শোনার পরেও কিন্তু আপনার ছেলেদের কোনো ক্ষতি করে নাই। এইসব শত্রুতা বাদ দেন। আয়ান অনেকক্ষণ বুঝাতে লাগলো। আয়নের কথা শুনে শফিক সাহেব নিজের ভুল বুঝতে পারলো। নিচে 2 জন গেলে আয়নকে হাসি মুখে দেখে বলল, আয়ান বাসায় চলো, তোমার আম্মু টেনশন করছে। ওই কোথাও যাবে না, এটা ওর বাসা। তোমার বাসায় তো 6 দিন থাকছে, আমার বাসায় কয়দিন থাকবে? শফিক সাহেবের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। শফিক সাহেবের কথা শুনে তার মায়ের চোখের পানি চলে আসলো। শফিক সাহেবের মা বলে ওঠে, 2 জন নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। আয়ন বলে ওঠে, হ্যাঁ, আপনারা একে অপরকে সাথে কোলাকুলি করে মিলিয়ে যান তো। 4 জন নিজেরা চুপচাপ দাঁড়িয়ে আছে। আয়ান 4 জনের দিকে তাকিয়ে বলে, এভাবে তাকানোর কি আছে, জড়িয়ে ধরলেই তো হয়। আয়ান শফিক সাহেব আর ওর বড় চাচুর সাথে মিলিয়ে দিলে 2 জন কোলাকুলি করতে লাগলো। 2 জন কান্না করে দিল। নিজেদের ভিতরে সবাই ভুল বোঝাবুঝি শেষ করতে লাগলো। সবার চোখে পানি চলে আসলো। শফিক সাহেব বলল, আশরাফুল ভাই, তুই অনেক ভাগ্যবান, আয়নের মতো একটা সন্তান পেয়েছিস। হ্যাঁ, আমি ভাবতেও পারছি না আমার ছেলে এতটুকু মানুষ হয়ে কতটাই বুদ্ধি, সাহসী, বুদ্ধি সব দিকে দিয়ে সেরা। আয়ানকে শফিকের মা জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ দাদু ভাই, তোমার জন্য এত বছর পর 2টা ফ্যামিলি এক হলো। আয়ান হাসি মুখে বলে, আরে ধন্যবাদ দেওয়া লাগবে না। 2 ফ্যামিলি এক না হইলে আপনার মতো এমন সুন্দর একটা গার্লফ্রেন্ড মিস করে যেতাম। আয়নের কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। সবাই চোখের পানি মুছতে লাগলো। শফিকের মা বলে, তাই নাকি? যাক, আমিও কিন্তু জিতছি। অল্প বয়সের বয়ফ্রেন্ড স্মার্ট। 2 জন মজা করতে লাগলো। সবাই হাসাহাসি করতে লাগলো। আয়নের আব্বু বলে, আয়ান অনেক মজা করছো, বাসায় চলো। তোমার আম্মু বারবার কল দিয়ে আমাকে পাগল করে দিচ্ছে। বড় আম্মা, আপনি আমাদের সাথে চলেন, আম্মা আপনাকে অনেক মিস করে। আয়নের আব্বুর কথা শুনে শফিকের মা যেতে রাজি হয়ে যায়। আয়ান চলে যেতে নিলে পিছন থেকে তিশা কলার ধরে টেনে ধরে। আয়ান বলে ওঠে, আরে ছাড়েন, পিছনে দেখে কেউ তাকালে কিভাবে? তুই আমাকে না জানিয়ে এখানে কেন নিয়ে এসেছিস? একবার আমার ফোন ধরছস? আরে ফোন তো আমি ওইখানে রেখে এসেছি। আর ছাড়েন। কিস দিয়ে যা। দিব না। ওয়েট, তুই যে এত ভীত সেজে থাকোস, তাহলে ভাইয়ার লোকদের আর ভাইয়াকে মারলি কিভাবে? মায়া মানুষের সামনে নিজের পাওয়ার দেখাই না। তোকে তো আমি। আয়ান ঠোঁটে কিস করে দৌড়ে পালিয়ে গেল। তিশা ভেবাচাকা করে তাকিয়ে থাকলো। মুচকি হাসি দিয়ে যেতে লাগলো। আয়ান বাইকে উঠে যেতে নিলে তিশা বলে ওঠে, ওই আয়নের বাচ্চা, দাঁড়া বলছি। কি হয়েছে? আমিও যাব। আব্বুদের সাথে যান। চাচু দেখেন, আমি যেতে যাচ্ছি, আপনার ছেলে নিবে না। আমাদের গাড়িতে আসো। আয়নের বাইকে যাব। আয়ান, তিশা মামুনিকে নিয়ে আয়। আর ভাইজান, তাহলে আপনাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে। বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসেন। ঠিক আছে। তিশা আয়ানের পিছনে গিয়ে বসলো। সবার থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগলো। আয়ান গাড়ির পিছন পিছন যেতে লাগলো। তিশা আয়ানকে বলল, আজকে রাতে বাসর না করলে তোকে আমি খুন করব। কিসের বাসর? আমি ওইসব করতে পারবো না। তুই কি ভুলে গেছস?
আমাদের বিয়ে হয়ে গেছে? ভাইয়া আপুর বিয়ে হয়ে গেলে আমাদের কথা বলবো? তুমি আমার সিনিয়র অনেক, তোমার সাথে আমার কেউ মেনে নিবে না। আমার যে আম্মু, আমার জীবনেও মনে হয় না আমাদের বিয়ে মেনে নিবে। কে নিবে না রে? তোর বাসায় কেন যাচ্ছি? তোর মাকে পটাবো, তোর বাপ চাচা সবাইকে পটাবো। ওকে, দেখা যাবে। পারলে তো ভালো, না পারলে আর কি করার। তুই আমার পাশে থাকলে আমি সব পারবো। ও পিছনে দাঁড়িয়ে থাকলে হবে না। মানে? পাশে দাঁড়াতে গেলে আবার দরজা দিয়ে দুইজন ঘরে ঢুকতে পারবো না, বাট পিছনে দাঁড়ালে ঠিক ঢুকা যাবে। আয়নের কথা শুনে তিশা হেসে মারতে লাগলো আর বলতে লাগলো, বদমাইশ কোথাকার! আমি কি বুঝাই ওই বুঝে কি? হা হা হা। আরে মারেন না তো, অ্যাক্সিডেন্ট করব। দুইজন টুকটাক কথা বলতে বলতে চলে গেল। আয়ন বাইক থামালে দুইজন নেমে ভিতরে গেল। দেখে সবাই তিশার দাদিমাকে জড়িয়ে ধরে খুশিতে কথা বলছে। তিশা সালাম দিলে সবাই তিশাকে কাছে টেনে নিল। আয়নকে দেখে ইমন দৌড়ে এসেছে জড়িয়ে ধরতে। ইমন কান্না করতে করতে বলল, তুমি ওইখানে কেন গেছিলে? তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না? তোমার যদি কিছু হতো তাহলে আমি কিভাবে থাকতাম? আমি আর এখানে থাকবো না। ভাইয়া, আমরা ঢাকা চলে যাব। এখানে থাকলে তোমাকে হারাতে হবে, আমি তোমাকে হারাতে পারবো না। ইমন এক নিঃশ্বাসে কথাগুলো বলে কান্না করতে করতে নিঃশ্বাস কষ্ট হতে লাগলো। আয়ান ইমনকে ধরে কোলে তুলে নিয়ে সোফায় বসিয়ে দিয়ে ওর পকেট থেকে ইনহেলার দিয়ে বলল, আরে কলিজার টুকরা আমার কিছু হয় নাই, আমি একদম ঠিক আছি। এভাবে কেউ টেনশন করে? তিশা ইমনের পাশে বসে বলল, ইমন ভাইয়া, তোমাকে না বলেছিলাম একদম উত্তেজিত হবে না? তুমি তো জানো তোমার ভাইয়া তোমাকে কত ভালোবাসে। তুমি অসুস্থ হয়ে গেলে ওই পাগলের মতো হয়ে যায়। ইমন তিশাকে দেখে কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আপু, আসসালামু আলাইকুম। আপনি এখানে? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি তোমার ভাইয়ার পাশে আছি। আগে যেমন ছিলাম এখনো আছি। তুমি কি এখনো চিন্তা করবে? ধন্যবাদ আপু, আপনি আসেন জন্য ভাইয়াকে আমি পেয়েছি। ধন্যবাদ আল্লাহকে, সঠিক সময় আপনাকে এখানে পাঠিয়েছে। তাই তোমার ভাইয়া তো একদম পরিবর্তন হয়ে গেছে। তুমি কি জানো তোমার ভাইয়া সবাইকে মেরে একদম ভর্তা বানিয়ে দিয়েছে? তোমার ভাইয়া যেমন দেখায় মোটেও তেমন না। তিশার মুখ দেখে ইমন হেসে দিয়ে বলে, ভাইয়া, তুমি সবাইকে ভর্তা বানিয়ে দিয়েছো? হ্যাঁ, আর ভয় পাওয়ার কিছু নাই। শত্রুতা সব শেষ হয়ে গেছে। আর তোর তিশা আপু কিন্তু শত্রুর মেয়ে। কি? ইমন অবাক হয়ে গেল। দাদু বলে, কি বলছিস আয়ান? দাদু, উনি শফিক চাচ্চুর মেয়ে। আমি ওনাকে দেখে তো অবাক হয়ে গেছিলাম। আয়ান, তোরা তিশাকে কিভাবে চিনোস? উনি আমাদের এলাকার। কাকি, আমার ভার্সিটির কাছে তো ওরা থাকে, তাই চিনি। ও আচ্ছা আচ্ছা, তিশা তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। আম্মা, আপনি আমার সাথে আসেন। আর আয়ান, ইমন, আর কোথাও যাস না। ওই তোকে ছাড়া কিছু বুঝতে চায় না। আমি মা হিসেবে বাধ্য হয়ে গেছি। তোদের দুই ভাইয়ের ভালোবাসার কাছে আমার যেন কিছুই না। আম্মু, এমন কিছুই না। ইমন তো আপনাদের পাই নাই। আমি ছোট থেকে ওর বাবা মা সব অভাব পূর্ণ করেছি, তাই ওই আমার কিছু হইলে মেনে নিতে পারে না। কাকি, মন খারাপ করেন না। ওই এলাকার ভেতরে ওদের দুই ভাইয়ের ভালোবাসা দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই জানে ওরা দুই ভাই একে অপরের আত্মা। আলহামদুলিল্লাহ, দুই ভাইয়ের মিল থাকা ভালো। আচ্ছা, যাও তোমরা। ইমন, বোনের সাথে কথা বলবি না? ইমন আমাদের বড় আপু। আসসালামু আলাইকুম। আপু, কেমন আছেন? আতিয়া সালামের উত্তর নিয়ে ইমনের কাছে এসেছে, জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ, আমার দুইটা ভাই কত বড় হয়ে গেছে। ইমন আতিয়াকে জড়িয়ে ধরে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আয়ান ইমনকে কোলে তুলে নিয়ে চলে গেল। আয়ান ইমনকে নিয়ে রুমে চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ল। দুইজন টুকটাক কথা বলতে লাগলো। রাতে আয়ান ইমন নিচে চলে গেল। দেখে নিচে আয়ানের বড় চাচু দুই ছেলে বসে আছে। আয়ান ইমন নিচে গেলে সবাই পরিচয় করিয়ে দিল। আয়ানই ইমনকে জড়িয়ে ধরলো আর আয়ান রাফিকে বলল, ভাইয়া। পিচ্ছি, তুই তো অনেক বড় হয়ে গেছস। ভাবা যায় আমার কাঁধে উঠে ঘুরতো, আজ সেই ছেলে এত বড় হয়ে গেছে। এত বছরের শত্রুতা এক নিমিষে মিটিয়ে ফেললি। তোমার ভাই বলে কথা,
এটা করতে না পারলে কি হয়? তাই না? ওয়েট, মজা করে দেখাচ্ছি মজা। রাফি আয়ানকে কাতুকুতু দিতে লাগলো। আয়ান খিলখিল করে হাসতে লাগলো। ইমন তিশা অবাক হয়ে তাকিয়ে থেকে দেখতে লাগলো। তিশা ইমন বলে ওঠে, ভাইয়া তোমার কাতুকুতু আছে না? এত বছরে আমি তো জানতামই না। ভাইয়া ভাইয়া থামো, হাসি আর হাসতে পারছি না। অনেকদিন পর হাসলাম রে ভাই, তোকে অসংখ্য ধন্যবাদ। ধুর ভাইয়া, এভাবে বলো না। আয়ান রাফির পাশে বসে সবার সাথে গল্প করতে লাগলো। সবাই মিলে গল্প করতে করতে রাত 11টার খাবার খেতে বসলো। আয়ান ইমনকে খাওয়া দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। খাওয়া শেষ হলে সবাই বসার ঘরে বসে গল্প করতে লাগলো আর হাসাহাসি করতে লাগলো। ইমন আয়ানের কোলে ঘুমিয়ে গেল। আয়ান ইমনকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বসে থেকে গল্প করতে লাগলো। আয়ানের চাচু বলল, ইমনকে আয়ান যেভাবে সামলায় আমারও মনে হয় এভাবে বৌমা আশরাফুল তোমরাও পারবে না। হ্যাঁ, ছেলেটা আমার আয়ানকে ছাড়া কিছু বুঝে না। আয়ান, তোমার বউ হইলে তখন যে ইমনের কি হবে আল্লাহ জানে। ইমন যেভাবে তোমার সাথে আষ্টে পিষ্টে থাকে, তখন দেখবে বউ আর ইমন দুজন মিলে ঝগড়া লাগিয়ে দিবে। হা হা, আরে না, ইমন অনেক বুদ্ধিমান, ওকে কিছু বোঝালে সুন্দর মতো বোঝে যায়। আয়ান, ইমন কিসের এত মেডিসিন খায়? ইমন অনেক অসুস্থ আপু, হার্টে ফুটো আছে, অপারেশন করতে হবে। আর শরীর অনেক দুর্বল, অল্পতে অজ্ঞান হয়ে যায়। ওর মাথায় প্রেশার ফেলা যাবে না, ডাক্তার বলে দিয়েছে। আর পুষ্টির অভাব আছে, ছোট থেকে তো আর ওকে ঠিকমতো খেতে দিতে পারি নাই। আয়নের কথা শুনে আয়নের আম্মুর চোখে পানি জমা হয়ে গেল। সবাই বেশ অবাক হয়ে গেল। আয়নের দিকে তাকিয়ে বলল, এসব কি বলছিস ভাই? ঠিক শুনছো দাদু, যে ইনকাম করতো ঘর ভাড়া দিতে গিয়ে সব টাকা শেষ হয়ে যাইতো। আমি রাস্তায় ভিক্ষাও করেছি, হোটেলে থালা বাসনের ধোয়া কাজ করে যা পেয়েছি ওইটা দিয়ে ওর দুধ কেনার চেষ্টা করছি। তেমন একটা ঠিকমতো পেট ভরে কিছু খাওয়াতে পারি নাই। আয়ান আর কিছু বলার আগে আয়নের আম্মু বলল, আয়ান প্লিজ স্টপ, আমি আর শুনতে পারছি না। আয়নের আম্মু কান্না করতে লাগলো। সন্ধ্যার চোখে পানি চলে আসলো। আয়ান পরিবেশ খারাপ দেখে বলল, আচ্ছা, আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি। আয়ান ইমনকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। আয়নের আম্মু বলে, চাচা, আপনি আমাদের সাথে একবার কেন যোগাযোগ করার চেষ্টা করেন নাই? আমরা আপনাদের কত খুঁজেছি। আয়নের আম্মুর কথা শুনে দাদু বলে, ম্যাম, আমি অনেকবার তো আপনাদের কাছে চিঠি পাঠিয়েছি, কোনো চিঠির উত্তর আমি পাইনি, তাই ভেবেছিলাম হয়তো আপনারা বেঁচে নেই। দাদুর কথা শুনে সবাই বেশ অবাক হয়ে গেল। আয়নের আম্মু বলে, আমরা তো কোনো চিঠি পাই নাই। আয়নের আব্বু, তুমি কখনো ও পেয়েছো? না তো, আমি ওইখানেই পাই নাই। দুইজনের কথা শুনে দাদু বলে, আমি তো পাঠাতামই, কেন পাই নাই আমি তা জানি না, বাট আমি এই ঠিকানাতে পাঠাতাম টাকে বাঁচিয়ে। ওদের কষ্ট আমার সহ্য হতো না। আয়নের আম্মু বলে, তাহলে এসব চিঠি গেল কোথায়? আচ্ছা বাদ দাও, এখন তো আমাদের সন্তান আমাদের সাথে আছে। আল্লাহ, আমরা এখন থেকে ওদের সব চাহিদা পূর্ণ করব। সবাই কথা বলতে লাগলো। তিশা বলে ওঠে, আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম, গুড নাইট অল। তিশা হাই তুলে চলে গেল। তিশা আয়নের রুমের পাশে দিয়ে যেতে নিয়ে দরজা হালকা ধাক্কা দিলে দরজা খুলে গেল। ভিতরে ঢুকতে দেখে আয়ান রুমে নেই। বারান্দায় গেলে দেখে এখানেও নেই। তিশা চলে যেতে নিবে, তখন আয়ান ওয়াশরুম থেকে বের হলো। আয়ান তিশাকে দেখে বলল, ও এখানে কি করেন? তিশা পিছনের দিকে ঘুরে তাকিয়ে বলল, আমাদের না বাসর করার কথা আজকে, তুমি আমাকে রেখে রুমে আসলে কেন? উফ, বাজে কথা বলেন না, ইমন কিন্তু আছে। তিশা আয়নের কাছে গিয়ে জড়িয়ে ধরে, ঠোঁট জোড়া নিজের কাছে নিলে আয়ান চোখ বড় বড় করে ফেলল। আয়ানকে ছেড়ে দিয়ে বলল, দেবর ঘুমিয়ে আছে, কিছু বুঝবে না, চলো না যান, বাসরটা করে নেই। বিয়ে হয়েছে, তারপরেও যদি সিঙ্গেল থাকা লাগে তাহলে এর থেকে কষ্ট আর কিছু হতে পারে বলো? ও যান, চলো না, অনেক আদর পাচ্ছে। আয়ান তিশাকে সরিয়ে দিতে বলে, ফালতু কথা বলেন না, এই রুম থেকে যান, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। দেখুক গা, তুমি তো আমার স্বামী, আমি তো কোনো পাপ করছি না, আমি আমার স্বামীকে আদর করব, এখানে কার কি যায় আসে? দেখো, আমি কিছু জানি না,
আমার আদর লাগবে মানে আদর এখন লাগবে। তিশা আয়ানকে জড়িয়ে ধরে সারা মুখে কিস করতে লাগলো। বুকের উপর থেকে ওড়না ফেলে দিয়ে আয়ানের মাথা বুকের সাথে চেপে ধরলো। আয়ান সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়ান রেগে বলল, কি পাগলামি শুরু করছেন? কেউ দেখলে হবে? হিসাব আছে আপনার। যান আপনার রুমে, রাগ তুইলেন না। আমার কথাটা বলে তিশার ওড়না ফ্লোর থেকে তুলে গলার সাথে দিলে তিশার সাথে সাথে আয়নের গলা জড়িয়ে ধরে কিস করতে লাগলো আর বলতে লাগলো, আমার কিছু যায় আসে না কে কি ভাবলো। আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী, আমি এটা জানি। কে কি ভাবলো এটা দেখার বিষয় আমার না। দেখেন ছাড়েন বলছি, ইমন কিন্তু উঠে পড়বে। প্লিজ আমাকে ছাড়েন। ছাড়ো, আমাকে আদর করো, না হলে আমি তোমাকে ছাড়বো না। আমাকে আদর করতে হবে মানে করতেই হবে। আমি আপনাকে ভালোবাসি না, সো আপনাকে আদর করার কোনো প্রশ্নই আসে না। আয়ন কথাটা বলে সরিয়ে দিলে তিশা রেগে আয়নকে সোফার উপরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আয়নের উপরে উঠে দুই হাত চেপে ধরে কিস করতে লাগলো। আয়নের সাথে জোর করতে লাগলো। আয়ান তিশাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ান রেগে সজোরে ধাক্কা মেরে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। তিশা গালে হাত দিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তিশা কান্না মাখা কণ্ঠে বলল, তুমি আমাকে সামান্য বিষয় নিয়ে থাপ্পড় মারলে? আমি তো কোনো অন্যায় করছি না, এটা তো আমার অধিকার ছিল। আমি তোমার স্ত্রী হয়ে কি আমার কোনো অধিকার নাই তোমাকে ভালোবাসায়? তিশার কথা শুনে আয়ান অনুশোচনা হতে লাগলো। আয়ান কিছু বলবে তার আগে তিশা বলল, ঠিক আছে, আমি আর কখনো তোমার কাছ থেকে ভালোবাসা চাইবো না। আমি আর কখনো তোমাকে কোনো কিছু নিয়ে জোর করব না। তুমি আমাকে এইভাবে থাপ্পড় না মারলেও পারতে। আমি তোমার স্ত্রী আয়ান, আমার সাথে তুমি ঠিক করলে না। তিশা কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আয়ান নিজের উপরে রাগ হতে লাগলো। আয়ান দরজার সামনে দাঁড়িয়ে রাগে চোটে ওয়ালে ঘুষি মেরে ভাবতে লাগলো, এইটা আমি কি করলাম? কিভাবে ওনার গায়ে হাত তুলতে পারলাম? যে আমার বিপদে সব সময় পাশে থেকেছে, আমি তাকে কিভাবে থাপ্পড় দিতে পারলাম? উফ, এইটা একদম ঠিক করি নাই। আমি মানি বা না মানি, উনি তো আমার স্ত্রী, আমাদের বিয়ে হয়েছে, আমার উপরে তার সম্পূর্ণ অধিকার আছে। আমি কেন তাকে বাধা দিলাম? তার তো কোনো দোষ ছিল না। সব দোষ তো আমার। বিয়ের পরে থেকে তার সাথে কোনো যোগাযোগও করি নাই। তার অধিকার সেই নিতে এসেছিল। কেন এমন করলাম? আয়ান কথাগুলো ভাবতে লাগলো আর নিজের উপরে রাগ করতে লাগলো। ইমন আয়ানের ঘুষির শব্দে ঘুম ভেঙে গেল। ইমন উঠে বসে ঘুমু ঘুমু চোখে বলল, ভাইয়া কি হয়েছে? ওইখানে দাঁড়িয়ে আছো কেন? দরজা লাগিয়ে দিয়ে ঘুমাতে আসো, অনেক রাত হয়ে গেছে তো। ইমনের কণ্ঠ শুনে আয়ান ভাবনা জগৎ থেকে বের হয়ে আসলো। দরজা লাগিয়ে দিয়ে পিছনে ঘুরে ইমনের দিকে তাকিয়ে বলল, ঘুমাবো। তোর ঘুম ভেঙে গেছে? মনে হইলো কোথাও কিছু পড়েছে, ধমধম করে শব্দ হইল। ও স্বপ্ন দেখছস? ঘুমা, আমি লাইট অফ করে দেই। আয়ান লাইট অফ করে দিয়ে ইমনের পাশে শুয়ে থেকে ভাবতে লাগলো। আর এইদিকে তিশা কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে থাপ্পড় মারতে পারলো? আমি কি এমন ভুল করেছি? আমি তো আমার স্বামীর কাছে গেছিলাম, আমি তো আর অন্য পুরুষের কাছে যাই নাই। তিশা কথাগুলো ভাবতে ভাবতে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। আয়ান ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে ইমন বলল, ভাইয়া নিচে চলো, আতি আপুকে বরপক্ষ দেখতে এসেছে। ওনারা চলে এসেছে? তুমি আগে এ থেকে জানতে নাকি? তিশার বড় ভাইয়ের সাথে বিয়ে। হায় হায়, বলো কি? আমি এখন দৌড়ে যাই। আয়ান ফ্রেশ হতে চলে গেল। মুখ মুছতে হঠাৎ ইমন এভাবে যাওয়া দেখে আয়ান দৌড়ে নিচে চলে গেল। নিচে নেমে দেখে ইমন বলছে, আব্বু আম্মু, ওই ভাইয়ার সাথে বিয়ে দিয়েন না আপুর। ইমন কথাগুলো বলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আয়ানের আম্মু ইমনকে ধরলো। সবাই অবাক হয়ে গেল। আয়ানের আম্মু বলল, কেন ইমন, তুমি এসব কেন বলছো? ইমন কিছু বলার আগে দৌড়ে এসেছে, ইমনকে ধরে ফেললো। আয়ান জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আসসালামু আলাইকুম। দুঃখিত, আসলে ইমনই ভুল বুঝেছে। আরে ভাই, রাতুল ভাইয়া অনেক ভালো, আপুকে অনেক ভালো রাখবে। মোটেও না আপু, তুমি ভাইয়া কি বিয়ে করো না? কেন ভাইয়া,
কি হয়েছে? তুমি কি রাতুলকে আগে থেকে চেনো? সরি আপু, ওর কথা কানে নিও না। কেন কানে নিবে না? আপু, তিশা আপু যে রাগী, রেগে গেলে মাথা ঠিক থাকে না। তার ভাই যদি ভাইয়ের রাগ উঠে তোমাকে বকা দেয় বা মারে তাহলে কি হবে? তাই আমি ওনার সাথে তোমার বিয়ে দেব না। ইমনের কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। আতিয়া ইমনের কাছে এসে ইমনকে জড়িয়ে ধরে বলল, ওরে বাবা গো, আমার ভাই তো দেখি কত বড় হয়ে গেছে। ওই তুমি কি রেগে আমাকে মারবে? আতিয়ার কথা শুনে রাতুল হেসে কাছে এসে ইমনকে জড়িয়ে ধরে বলে, আরে শালা বাবু, আমি কি তোমার বোনকে মারবো? তোমার বোন রেগে গেলে আমাকে নাকি দড়ি দিয়ে ঘোরায়। একটু রেগে গেলে আমার রক্ষে থাকে না। আর তুমি বলো আমি মারবো? আমি টাচ করলে তোমার বোন আমাকে 100টা মার দেয়। রাতুলের কথা শুনে সবাই হাসলেও ইমন আতিয়াপুর দিকে তাকিয়ে বলল, এই বংশের মেয়েরা কি মারামারি করতে ভালোবাসে নাকি? ইমনের কথা শুনে সবাই হাসতে লাগলো। শফিক সাহেব বলে, মাশাআল্লাহ, দুই ভাই দেখি বোনের জন্য এত চিন্তা করে। হ্যাঁ, আসলে আমার দুই ছেলে অনেক কেয়ারিং। তা রাতুল যে তিশার ভাই, তুমি কিভাবে জানলে? ভাইয়া বলল যে উনি তিশা আপুর ভাই। পিচ্চির বাচ্চা, তোকে একা পাইলে তোর খবর আছে। ইয়ে মানে আপু আমাকে বলেছেন। না, ইমনকে বলছি। ও আচ্ছা, ইমন ভালো না, ওকে মারতে পারেন, আমাকে যেন মারেন না। ইমনের কথায় সবাই হেসে দিল। তিশা ইমনের কাছে এসে কান ধরলো। ইমন এক চোখ বন্ধ করে দিয়ে বলল, আরে আপু, ছাড়ো, লাগছে তো। তুমি তো অনেক ভালো, বাট রেগে গেলে তুমি কাউকে ছাড়ো না। তোকে দেওয়া বাকি আছে। পরে, এখন ছাড়ো, ব্যথা পাচ্ছি আপু। কি রে তিশা, তুই আমার ভাইকে এমন ভয় দেখিয়ে রাখছিস যে তোর ভাইয়ের সাথে বিয়ে দিব না। আমি খারাপ তো, তাই আমাকে দেখে সবাই ভয় পায়। ঢাকা শহরে টিকে থাকতে নিজে পাওয়া দরকার আছে। আয়ানের দিকে তাকিয়ে কথাগুলো বলল। আয়ান কিছু না বলে শফিক সাহেবের কাছে গেল। আয়ানকে কাছে বসিয়ে নিল। সবাই কথা বলতে লাগলো। বিয়ের ডেট ঠিক করলো। ডেট ঠিক করে সবাই খেতে বসলো। ইমন খেতে খেতে তিশার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আপু, তুমি কি আমার কথায় রাগ করছো? তিশা ইমনের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে বলল, কই না তো, হঠাৎ কেন মনে হচ্ছে আমি রাগ করছি? তুমি তো অনেক হাসি খুশি মানুষ, কথাবার্তা বলতে ভালোবাসো। সবাই কত কথা বলছে, তুমি চুপচাপ খাবারের প্লেটে ভাত নাড়াচাড়া করছো আর চুপচাপ আসো, তাই মনে হচ্ছে আমার কথায় কষ্ট পেয়েছো। ইমনের কথা শুনে তিশা মিষ্টি করে হেসে বলল, বাবা, ইমন বাবুর দেখি সব দিকে নজর। যার খেয়াল করার কথা কোনো খেয়াল নাই তার। আর আমি ঠিক আছি, তুমি খেয়ে নাও, আমার খেতে ভালো লাগছে না। তিশার কথা শুনে আয়ান তিশার দিকে তাকালো। তিশা মাথা নিচের দিকে করে অল্প করে খেয়ে নিল। ইমন নিজের মতো করে খেতে লাগলো। খেয়ে রুমে চলে গেল। আর সবাই খাবার খেয়ে বসার ঘরে বসে কথা বলতে লাগলো। আয়ান শফিক সাহেবের সাথে বাসা থেকে বের হয়ে গেল। দুপুরের দিকে বাসায় আসলে আয়ান বেশ অবাক হয়ে গেল। আয়ানকে দেখে রাইসা বলে ওঠে, আয়ান, তুমি এখানে? তুমি এখানে কি করছো? তুমি কি আমার পিছু নিয়েছো নাকি? তোমার কি মনে হয় আমার তোমার পিছু নেওয়া লাগবে? এইসব আজব কথাবার্তা বাদ দাও। তুমি এই বাসায় কি করো? আমার নানা বাড়ি এটা, বুঝতে পারছো? খুব ভালো। রাইসা, তুমি আয়ানকে চেনো? হ্যাঁ মা, আমি খুব ভালো করে চিনি। স্টুপিড বিয়াদব একটা ছেলে। এই, তুমি এখন এই বাসা থেকে বের হয়ে যাও। সবাই অবাক হয়ে তাকালো। আয়ান রাগে বলতে লাগলো, আমি কেন বের হব? তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আমি বেয়াদব, স্টুপিড, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি স্টুপিড, জাস্ট হেট ইউ। আরে যাও যাও, তোমাকেও আমি ঘৃণা করি। আমি স্টুপিড বেয়াদব হইলেও তোমার মতো থাক, কিছু বললাম না। রাইসা রেগে আয়ানের কাছে এসে ধাক্কা দিতে দিতে বলল, থামলে কেন বলো? আমি কি? হ্যাঁ বলো, কি আমি? ভদ্রতার ভিতরে থাকো রাইসা, তোমার লিমিটের ভিতরে থাকো, আমার রাগ তুলো না। কি করবি তুই? আমাকে মারবি? মার, তোর সাহস থাকলে মার আমাকে। আমার গায়ে একটা হাত দিবি তো তোর 14 গোষ্ঠী 12টা বাজাবো আমার মামারা। হা হা হা,
আবারও সেই মামাদের ভয় আমাকে দেখাচ্ছ? নিজের বলতে কিছু আছে তোমার? মামাদের গরমে চলতে লজ্জা করে না? রাইসা আয়ানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। সবাই থ হয়ে গেল। আয়ান গালে হাত দিয়ে রাইসার দিকে তাকালে তিশা রাইসার গালে থাপ্পড় মেরে বলল, ওকে থাপ্পড় দেওয়ার সাহস কোথায় পাও? ওই তোমার সাথে বেয়াদবি করছে? আপু, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আমার এক্সের সাথে আমি কি করব না করব আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনি কথা বলার কে? আপনি আমাকে থাপ্পড় কেন মারলেন? রাইসার কথা শুনে তিশা আয়ানের দিকে তাকালে তিশার চোখ দিয়ে পানি টলমল করতে লাগলো। আয়ান কিছু বলবে তার আগেই তিশা বলে, আই এম সরি ইমন। আচ্ছা, তুমি থাপ্পড় মারছো, বিষয়টা খুব খারাপ দেখা যাচ্ছে। দুঃখিত, কন্টিনিউ করতে পারো। তিশা, জাস্ট শ্যাট আপ। তিশা ওখান থেকে চলে গেল। রাইসা আরেকটা থাপ্পড় মারবে সাথে সাথে আয়ান হাত ধরে বলল, তোমার সমস্যা কি? কথায় কথায় হাত তোলো, এই অভ্যাস পাল্টাবে। তোমার কি মনে হয় আমি তোমার মামাদের ভয়ে চুপ থাকবো নাকি? আগেও কখনো ভয় পাই নাই, আজ তো ভয় পাওয়ার কোনো কথাই নাই। তাই নাকি? মামা, এই ছেলেটা আমাকে খালি বিরক্ত করতো, আমাকে থাপ্পড় পর্যন্ত মেরেছিল। আয়ান, রাইসাকে কি বলে এইসব? এই ছেলে, তোর এত বড় সাহস আমার মেয়েকে থাপ্পড় মারছো, আবার বিরক্ত করে? আমার বাপের বাড়িতে পর্যন্ত এসেছিস? আয়ান হাসতে লাগলো। আয়ানের হাসি দেখে রাইসা বলল, ভয়ে হাসি আসছে নাকি? ভয় আমি কোনো কিছুতে পাই না, ভালো করে জানো। বাট শুধু একটা জিনিস ভেবে হাসি পাচ্ছে। তোমাকে আমি পছন্দ কিভাবে করেছিলাম? তোমার মতো মেয়েকে আমি একসময় ভালোবেসেছিলাম। তুমি এমন একটা মেয়ে। শুনো, অহংকার বাদ দাও। অহংকার খুব খারাপ জিনিস। আমাকে আর মার খাওয়ানোর জন্য আমার নামে মিথ্যা অভিযোগ করছো। সত্যি তোমার তুলনা হয় না। আয়ান হাসি থামিয়ে রাইসার দিকে রাগের লুক নিয়ে তাকিয়ে বলল, নিজেকে কি ভাবস? আমি তোকে থাপ্পড় মারছি, বিরক্ত করি তাই না? তুই এর আগেও আমাকে বড় ভাইদের কাছে মার খাওয়ানোর জন্য করছিলি, আমি কিছু বলি নাই। আজ আবার সে আগের নাটক শুরু করছস। দেখ, ভালোই ভালোই বলছি, নিজেকে শোধরা, না হইলে কপালে দুঃখ আছে। আয়ান কথাটা বলে রাইসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে চলে যেতে লাগলো। রাইসা রাগে কান্না করতে লাগলো। রাইসার আম্মু বলে ওঠে, ভাইজান, আপনারা সব এভাবে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের ভাগ্নিকে ওই কাঁদিয়ে গেল, আপনারা চুপচাপ দেখলেন? রাইসার আম্মুর কথা শুনে আয়ানের আম্মু বলে ওঠে, বড় আপা, ও আমার সন্তান আয়ান তালুকদার, আর আমরা জানি না যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। আয়ানের আম্মুর কথা শুনে দুইজন অবাক হয়ে গেল। রাইসার আম্মু রাইসার দিকে তাকালে রাইসা বলে, কি, তাহলে এই আয়ানই আপনার ছেলে? হ্যাঁ মামি, আই এম সরি। আপনার ছেলে আমাকে ধোকা দিয়েছে। আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু ওই আমাকে বারবার ঠকিয়েছে। তাই আমি ওকে শিক্ষা দেওয়ার জন্য এমন করেছি। আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত। মিথ্যা কথা, আমার ভাইয়া কখনোই কাউকে কষ্ট দিতে পারে না। দাদু তাই না? আয়ান ভাইয়া সবাইকে হাসি খুশি রাখতে পছন্দ করে, তাই না? ইমনের কথা শুনে দাদু বলে, তাহলে তুমি সেই মেয়ে যার জন্য আয়ান রাতে নীরবে কান্না করত? তুমি আয়ানকে ভুল বুঝছো। আয়ান তোমাকে অনেক ভালোবাসে, তুমি আয়ানকে বুঝতে পারোনি। আয়ানের দাদুর কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আতিয়া বলে ওঠে, আচ্ছা, এই কাহিনী আব্বু আম্মু তাহলে এক কাজ করে ফেললে কেমন হয়? আমাদের বিয়ের সাথে সাথে ওদের দুজনের বিয়ে দিয়ে দিলেই কেমন হয়? আয়ানকে জানানোর দরকার নেই, বড় একটা সারপ্রাইজ দেওয়া যাবে। আতিয়ার কথা শুনে তিশার বুকটা কেঁপে উঠল। তিশার চোখের পানিগুলো টলমল করতে লাগলো। আর এইদিকে আতিয়ার কথা শুনে সবাই খুশি হয়ে গেল। সবাই আতিয়ার কথা মতো রাজি হয়ে গেল। আয়নের আম্মু বলে, বিয়ে দিলে খারাপ হবে না, বাট আয়ানের পড়াশোনার দরকার আছে। ওর তো 18 হয়ে গেছে, কত পর্যন্ত যে পড়তে হবে কে জানে। ওই পড়াশোনা ভালোই পারে। আয়ান আগে আমাদের কোচিং ম্যামের কাছে গিয়ে পড়তে যেত। ম্যাম ওকে অনেক ভালোবাসতো। ওকে ক্লাস 10
দিলে ওই ভালোই পড়াশোনা করতে পারবে। ওই ইন্টারে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতো, আর আমাদের ক্লাসও নেয় তো ওই মাঝে মাঝে। ম্যাম অসুস্থ হয়ে গেলে আমার সাথে ঝামেলা হওয়ার পর থেকে 1 মাস ধরে যায় না। তাহলে তো অনেক ভালো, ওকে ক্লাস 10-এ ভর্তি করে দিব। আর এবার তুমি আগামীকাল থেকে স্কুলে যাবে। ঠিক আছে আব্বু। সবাই কথা বলতে লাগলো। এদিকে দিশা চলে গেল। আয়ান রুমে গিয়ে খাটে বসে নিচের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, কতটা জঘন্য হইলে ওই আমাকে প্রতিনিয়ত ছোট করতে পারে, আমার নামে মিথ্যা বলতে পারে। ফালতু একটা মেয়ে, লোভী মেয়ে কোথাকার, কখনোই আমাকে ভালোবাসে নাই, সব সময় আমাকে ইউজ করে গেছে। দরকার হইলে আমি জানার দরকার শেষ হইলে আমি বিরক্তিকর। আয়ান কথাগুলো ভাবতে ভাবতে রাগে চাদর খামচে দিয়ে ধরলো। ইমন রুমে আসলে আয়ান ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হলে ইমন বলে, ভাইয়া আব্বু বলেছে তো আমাদের দুজনকেই স্কুলে ভর্তি করে দিবে। তাই তোরা তো অনেক শখ, স্কুলে যাবি, পড়াশোনা করবি। হ্যাঁ, আজ আমি অনেক অনেক খুশি। ইমন আয়ানকে জড়িয়ে ধরলো। তুলি এসে বলে, চলো তোমাকে নিয়ে শোরুমে যেতে বলছে চাচ্চু। কেন? চলো আমাদের সাথে। আর সরি কেন বলছো? রাগের মাথায় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। কি করব বলো, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে সব সময় ভুল বুঝে সরিয়ে দিতে আমার অনেক কষ্ট হতো। তাই কষ্টে আমি বুঝতে পারতাম না কোনটা সঠিক কোনটা ভুল। ও ভালো। তাড়াতাড়ি চলো, বাইরে যাব। রাইসা আয়ানের হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে চুল আঁচড়ে দিয়ে শার্টের বোতাম ঠিক করে দিতে লাগলো। সামনের দিকে চোখ গেলে দেখে দরজার সামনে দাঁড়িয়ে দিশা দেখছে। আয়ান কিছু বলবে তার আগে দিশা চোখের পানি মুছতে মুছতে চলে গেল। আয়ান ভাবতে লাগলো, উফ, কি হচ্ছে এসব, মাথায় কাজ করছে না। একদিকে গার্লফ্রেন্ড, অন্যদিকে বউ, কার কাছে যাব, কাকে ভালোবাসবো, মাথায় কাজ করছে না। ভাইয়া চলো, কি ভাবো এত? আয়ানকে হালকা ধাক্কা দিলে আয়ান ভাবনার জগৎ থেকে বের হলো। তিনজন বের হয়ে গেল নিচে। নিচে গেলে আয়ানের আব্বু বলল, আয়ান যা লাগে সব কিনে নিয়ে আয়, এই যে ক্রেডিট কার্ড, আর হ্যাঁ যা যা লাগবে সব কিনে। আমার আবার কি লাগবে? কত কিছু কেনার আছে, ছলো খালি কিপটামি করো। এখন তো কিপটামি ছাড়ো, মামার কি টাকার অভাব নাকি? চলো বলছি। রাইসা আয়ানকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ান রাইসা তুলির সাথে বের হয়ে গেল। আয়ানকে জোর করে ফোন ল্যাপটপ কিনে দিল। আয়ান নিতে না চাইলে তুলি বলে, উফ, আপু তো ঠিক বলছে, এত কিপটামি করো কেন? আমার কয়টা ফোন কয়টা ল্যাপটপ জানো? সামান্য একটা কিনতে তুমি এমন করছো? আমার ল্যাপটপ পড়ে আছে, ফোন আমার 4টার মতো, আর কত ফোন ভাঙছি তার কোনো হিসাব নেই। এত ফোন দিয়ে কি করো? আমার রাগ উঠলে ফোনের উপরে সব রাগ খাটায়। আপাতত অনেক শান্ত আছি। অভাবে বড় হইলে বুঝতে 1 টাকার মূল্য কতখানি। যা চাও তাই পেয়ে যাও তো, তাই টাকার মূল্য বুঝো না। এই তুলিকে জ্ঞান কম দাও, চলো শপিং করতে যাব। না, আমার যা আসে ওইটা দিয়ে হবে। আর যা পেয়েছি এতে আলহামদুলিল্লাহ। বাইক পেয়েছি, ফোন, ল্যাপটপ সব পাইছি। চলো বাসায় যাব, বাইকে ওঠো। হাই রে কিপটা রে, নাক ফাটিয়ে দিতে মন চাচ্ছে। এত কিছু কিনলে ট্রিট তো দাও। বাসায় চলো তো, আম্মু অনেক কিছু রান্না করছে, খেয়ে নিবে। আয়ান ওদের কোনো কথা না শুনে বাইকে উঠে চলে যেতে নিলে দুইজন উঠে পড়ল। তিনজন কিছু দূর গিয়ে সিম কিনে বাসায় চলে গেল। বাসায় গেলে সবাই বসে থেকে গল্প করছে। তুলি রাইসা ভিতরে ঢুকে বলল, চাচ্চু এই নেন, আয়ান শুধু ল্যাপটপ ফোন কিনেছে, তাই নিব না, আমরা জোর করে কিনে দিয়েছি। আয়ান তোমাকে না বললাম যে যা 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 লাগে সব কিনে নিতে? যা দিয়েছেন এতে আলহামদুলিল্লাহ। অতিরিক্ত করলে আমার লোভ হয়ে যাবে। দাদু আমাদের টাকার মূল্যায়ন করতে শিখিয়েছে। একেবারে কিপটা, অনেক জ্ঞান দিয়েছে। আর চাচ্চু, এমনকি আপনার ছেলে আমাদের টিটও দেয় নাই, বলে আম্মু অনেক কিছু রান্না করেছে, খেয়ে নাও গা। তুলির কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়নের দিকে তাকিয়ে বলল, আহারে আপু তুমিও মজা নিচ্ছ? আব্বু ধন্যবাদ। আর আম্মু, ইমন কোথায়?
ইমন খেলতে গেছে বাহিরে, সোনালি সাথীদের সাথে গেছে। আর ওই আব্বুকে কেউ ধন্যবাদ দেয় নাকি পাগল ছেলে? যা তোরা ফ্রেশ হয়ে নে। আয়ান চলে গেল। আয়ান রুমে গিয়ে ফোন আর ল্যাপটপ আনবক্সিং করতে লাগলো। আয়ান ফোনটা বের করে সিম লাগিয়ে নিল, ল্যাপটপ দেখতে লাগলো, সব সেটিং করতে লাগলো। তুলি আয়ানের রুমে এসে বলল, ওই সেটিং করতে পারছো নাকি আমি করে দিব? আমি এসব পারি, চিন্তা করো না। আর বলার জন্য ধন্যবাদ। কিভাবে পারো? ম্যাম, ছেলের থেকে শিখেছিলাম। ও আচ্ছা, ওকে থাকো তাহলে। তুলি চলে গেল। আয়ান সব কাজ শেষ করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে তিশার কথা মনে পড়তে আয়ান রুম থেকে বের হয়ে গেল। তিশার রুমের সামনে গিয়ে ভাবতে লাগলো, ভিতরে কি ঢুকবো নাকি না, কি কি করি আর ঢুকে পড়ি। আয়ান রুমে নক করলে তিশা বলতে লাগলো, কে? দরজা খোলা আছে। আয়ান ভিতরে ঢুকতে দেখে তিশা বই পড়ছে। আয়ান ফুট করে একটা পিক তুলে নিল। তিশা সামনের দিকে তাকিয়ে আয়ানকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমার গার্লফ্রেন্ড দেখলে রাগ করবে, যাও যাও। আমি নতুন ফোন কিনছি, আপনাকে দেখাতে নিয়ে আসলাম আর আপনার নাম্বার নিতে আসলাম। সুন্দর হয়েছে, যাও, আমার নাম্বার নেওয়া লাগবে না। যাব না। তোমার গার্লফ্রেন্ডকে ডাক দিব নাকি? আয়ান কোনো কথা না বলে সোজা তিশার সামনে বসে সেলফি তুলতে লাগলো। আয়ানের কাণ্ড দেখে তিশা মনে মনে খুশি হলেও রাইসার কথা মনে পড়তে লাগলো। এসব কি ধরনের বেয়াদপি? আমার পিক কেন তুলো? মন চাইলো তাই। নাম্বার দেন তো। দিব না। আয়ান তিশার ফোন নিয়ে তিশার মুখের সামনে ধরলেই লক খুলে গেল। আয়ানের নাম্বার বের করে সেভ করতে লাগলো। হঠাৎ করে রাইসার রুমে ঢুকলে রাইসা বলে ওঠে, কি করো এখানে? কাজ করি। কাজ করো তো, তিশা আপুর উপরে গিয়ে বসে আছো কেন? সোফা আছে, সেখানে বসতে পারো না নাকি? ওনাকে আমি আগে থেকে চিনি, তাই কোথায় বসবো না বসবো তোমার থেকে আমার শুনতে হবে না। তুমি আমাকে এভাবে বলতে পারলে? এই চুপ থাকো, মাথা নষ্ট করো না। আয়ান নাম্বার নিয়ে তিশার ফোন দিয়ে দিল। আয়ান রুম থেকে বের হয়ে গেলে রাইসা তিশাকে বলল, আপনাকে ডাকে। তিশা উঠে চলে গেল। নিচে গেলে দেখে সবাই বসে আছে। শফিক সাহেব বলে ওঠে, বাসা যাবি না? যাব। তিশা থেকে যা, বাসায় গিয়ে কি করবি? সন্ধ্যায় দিকে আমরা সবাই রেস্তোরাঁয় যাব। কেন? আব্বু সবাইকে খাওয়াবে। ও আচ্ছা। তিশা থেকে যাও। তিশা থাকতে রাজি হয়ে গেল। হঠাৎ করে ইমন বাহির থেকে দৌড়ে এসে ফ্লোরে পড়ে গেল। সবাই চমকে গেল। আয়নের আব্বু আম্মু দৌড়ে ইমনকে ধরলো, ইমনকে ডাকতে লাগলো, ইমন, এই ইমন, বাবা কি হলো তোমার? ইমন, চোখ হলো। এই ইমন। ইমনের কোনো সাড়া শব্দ না পেয়ে আয়নের আম্মু এক প্রকার কান্না করতে লাগলো। আয়ান নিচে আসলে ইমনকে এভাবে পড়ে থাকতে দেখে দৌড়ে এসে ইমনকে ধরে বলল, ইমন, এই ইমন, কি হয়েছে ভাই আমার? এই ইমন, চোখ খোল। ইমনকে হসপিটালে নিয়ে চলো। আয়ান ইমনকে কোলে তুলে নিল। আয়ান বাইকে তুলে ইমনকে তিশা পিছন থেকে ধরে যেতে লাগলো। হসপিটালে নিয়ে গেলে আয়ান ডাক্তারকে ডাকতে লাগলো। নার্স ইমনকে নিয়ে চলে গেল। ডক্টরকে ডাকলে ডক্টরের কোনো সাড়া শব্দ না পেয়ে আয়ান ডক্টরের কেবিনে ঢুকে পড়ল। আয়ান ডক্টরকে দেখে রাগে বলে, কখন থেকে ডাকছি, কানে যায় না? ফোনে এত কিসের কথা? আয়ানের কথা শুনে ডক্টর বিরক্ত হয়ে বলে, এই ছেলে কে তুমি? এভাবে কেবিনে ঢুকে পড়লে? আয়ান ডক্টরের হাত থেকে ফোনটা নিয়ে জোরে ঢিল মেরে ভেঙে ফেলল। ডক্টর মারতে যাবে, সাথে সাথে আয়ান ডক্টরকে মেরে কলার ধরে নিয়ে যেতে লাগলো। আয়ানের আব্বু আয়ানকে থামাতে লাগলো। আয়ান, ছেড়ে ওনাকে। ওই ডাক্তার কেন হয়েছে বুঝতে পারছি না। এত ডাকছি কানে যায় না। বউয়ের সাথে কথা বলা বের করছি। আয়ান মারতে যাবে, সাথে সাথে চাচু এসে বাধা দিয়ে বলে, ডাক্তার, তাড়াতাড়ি আমার ভাতিজাকে দেখেন। ডক্টর ভয়ে দৌড়ে চলে গেল। ইমনকে দেখে বাহিরে এসে বলে, ছেলেটাকে অপারেশন করতে হবে। আপনি শুরু করে দেন, যাই টাকা লাগে আমি দিয়ে দেব, আমার সন্তানকে বাঁচিয়ে দেন। ডক্টর নার্সকে সব রেডি করতে বলে দিল। আয়ান কান্না করতে লাগলো। তিশা আয়ানের কাঁধে হাত দিয়ে বলে, আয়ান কান্না করো না, ইমনের কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। আমার অনেক ভয় হচ্ছে তিশা। তিশা, আল্লাহ আমার ভাইকে সুস্থ করে দিবে, তাই না?
আয়ানকে তিশা বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, কান্না করো না, আল্লাহর কাছে দোয়া করো, দেখো ঠিক হয়ে যাবে। আয়ান অঝরে কান্না করতে লাগলো। সবার চোখে পানি চলে আসলো। আয়ানের আম্মু আয়ানের পাশে বসে বলতে লাগলো, ভেঙে পড়িস না বাপ, দেখিস সব ঠিক হয়ে যাবে, ইমনের কিছু হবে না। আয়ানের আম্মু আয়ানকে সান্ত্বনা দিতে লাগলো। 1 ঘন্টা পর ইমনের অপারেশন শুরু করে দিল। আয়ান অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। আয়ানের আম্মুও নামাজে দাঁড়িয়ে গেল। আয়ান নামাজ পড়তে লাগলো। ওর অঝরে চোখের পানি ফেলতে লাগলো। আয়ান মনোজাতে কান্না করতে করতে বলতে লাগলো, আল্লাহ আপনি তো সর্বশক্তিমান। আল্লাহ আমার কাছ থেকে আমার ভাইকে কেড়ে নিয়েন না। আপনি তো জানেন আমার ভাই যে আমার কলিজার টুকরা, ওকে ছাড়া আমি কিভাবে থাকব। আল্লাহ আপনার কাছে আমি কিছু তো চাই নাই, আজ আমার দোয়া কবুল করে নেন আল্লাহ, আমার ভাইকে সুস্থ করে দেন। আয়ান কথাগুলো বলে অঝরে কান্না করতে লাগলো। তিশা আয়ানের পিছনে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলে আয়ান তিশাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হঠাৎ করে আয়ানের আব্বু এসে বলল, আয়ান, তোমাদের দেওয়া আল্লাহ কবুল করেছে, ইমনের অপারেশন সফলভাবে হয়েছে। আয়ান আর ওর আম্মু শুক্রিয়া আদায় করে দুইজন ছুটে চলে গেল। আয়ান ভিতরে যেতে চাইলে ডক্টর বলে, যে কোনো একজন যান, একসাথে সবাই যেতে পারবেন না। আয়ান ওর আম্মু একে অপরের দিকে তাকালো। আয়ান ওর আম্মুকে বলল, আপনি যান। না, তুমি যাও। আমি জানি আমার থেকে আপনার বেশি কষ্ট হচ্ছে, আপনি যান, আমি পরে যাব। আয়ানের আম্মু কিছু বলবে তার আগেই নার্স বলে ওঠে, ভাইয়াকে রোগী তাকে খুঁজছে, আপনারা রোগীর ভাইয়াকে পাঠান। সবাই আয়ানকে যেতে বললে আয়ান ভিতরে গেল। ইমনের দিকে কয়েক পা করে এগিয়ে যেতে লাগলো। ইমন আয়ানকে দেখে উঠতে যাবে, সাথে সাথে আয়ান বলে, এই উঠিস না ভাই। ভাইয়া তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি কত ভয় পেয়েছি জানো? আমি তো ভেবেছিলাম তোমাকে ছেড়ে চলে যেতে হবে, আমার তো অনেক চিন্তা হচ্ছিল। আয়ান ইমনের কথা শুনে ওর পাশে বসে হাত ধরে চুমু খেতে খেতে বলল, আমার আল্লাহ তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারে না। আমি জানি আমার আল্লাহ আমার ভাইটাকে সুস্থ করে দিবেন। ভাইয়া জানো আমার না অনেক কষ্ট হচ্ছিল, আমি ভেবেছিলাম আমি তোমাকে শেষবার দেখতেও পারবো না। দৌড়ে বাসায় আসলে তোমাকে আমি দেখতে পাই না, আমি অনেক ভয় পাইছিলাম ভাইয়া। ইমনের কথা শুনে আয়ান অঝরে কান্না করতে করতে বলল, আর কোনো ভয় নাই ভাই। আয়ান ইমনের কপালে চুমু দিল। কথা বলতে লাগলো। সবাই দরজার সামনে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। সবার চোখে পানি চলে এসেছে, নার্সদের চোখে পানি চলে আসলো। নার্সরা বলতে লাগলো, এই প্রথম দুই ভাই এর এত ভালোবাসা দেখলাম, কতটা টান এদের সবসময় দেখতাম বাচ্চারা মামা করত, আর এই ছেলে ভাইয়া ভাইয়া করছিল। আয়ান বলল, ইমন থাক, আমাকে যেতে হবে, আম্মু অনেক কান্না করছে তোর জন্য। আয়ান কেবিন থেকে বের হয়ে গেল। আয়ানের আম্মু দেখা করতে গেল। সবাই এক এক করে দেখা করতে গেল। আয়ান বসে পড়লে তিশা আয়ানের পাশে বসে বলল, আর কান্না কেন করছো? ইমনের অপারেশন করার জন্য কত কষ্টই না করেছো, আজ তো ওর অপারেশনও হয়ে গেছে। তিশা, আই এম সরি। হঠাৎ মনে হইল বলা প্রয়োজন তাই। ও আচ্ছা। আয়ান ডক্টরের কাছে গিয়ে ক্ষমা চাইলে ডক্টর বলে, আমার ভুল হয়েছে ভাই, তোমার রাগ হওয়া স্বাভাবিক। তোমাদের দুই ভাইয়ের এত ভালোবাসা দেখে আমার ভাইয়ের কথা খুব মনে পড়ছে। আমার ভাইকে তো আমি বাঁচাতে পারিনি, তোমার ভাইকে বাঁচাতে পেরে নিজের ভিতরে অনেক আনন্দ লাগছে। ডক্টর কথাগুলো বলে আয়ানের সাথে গোলাগুলি করলো। আয়ান ডক্টরের কেবিন থেকে বের হয়ে গেল। রাত হলে সবাই বাসায় চলে গেল। আয়ানোর আম্মু তিশা থেকে গেল। আয়ান তিশার আম্মুকে বলতে লাগলো, আম্মু তুমি চলে যাও, এখানে থেকে কষ্ট করার কোনো মানে হয় না, তুমি চলে যাও তিশাকে নিয়ে। কাকি আপনি যান, আমি তো আছি, আর আমি কোথাও যাচ্ছি না, ওই আমারও ভাই হয়। দুইজন এখানে কিভাবে থাকবেন শুনি? আরে দুইজন যাও তো, এখানে আমি থাকতে পারবো। আমি থাকলে দুইজন তাও গল্প করে সময় কাটানো যাবে। কাকি আপনি চলে যান। তোমরা দুজন বাসায় যাও, আমি এখানে আছি। তোমরা ছোট মানুষ, কিছু বুঝবে না, যাও। কি আমি ছোট মানুষ? ছোট তো আয়ান, আমি তো বড় কাকি। যান তো আপনি। আমি ছোট না, আপনি ছোট। চুপ করো, তুমি ছোট, বুঝতে পারছো? দুইজন ঝগড়া লাগিয়ে দিলে আয়ানের আম্মু বলল, উফ,
দুজন থামো, যাও দুজন বাসায় চলে যাও। না, আয়ান আমাকে খুঁজবে। আয়ান তিশা জোর করে আয়নের আম্মুকে পাঠিয়ে দিল। আয়ান তিশা দুইজন থেকে গেল। দুজন পাশে বেডের উপরে বসে থেকে টুকটাক কথা বলতে লাগলো। 1টা বাজলে আয়ান তিশাকে বলল, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে যাও। এই বেডে শুয়ে পড়ো, আমি ওইখানে বসছি। তুমি কি করবে শুনি আমি শুয়ে পড়লে? আমি বসে থেকে ফেসবুকিং করব। ফেসবুকিং করতে হবে না, দুজন শুয়ে পড়ি। দেখ, এইটুকু বেডে দুইজন শুয়ে থাকা যাবে নাকি? হবে, শুয়ে পড়ো, তারপর আমি দেখাচ্ছি। দেখ, তুমি ঘুমিয়ে যান, আমার কথা ভাবেন না তো। আমি যা বলছি তাই করো। তিশা আয়নকে টান দিয়ে বেডে শুয়ে দিয়ে তিশা আয়নের বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আয়ান থমকে গেল। তিশার নিঃশ্বাস বুকে লাগতে লাগলো। আয়নের শরীর শিউরে উঠতে লাগলো। তিশা আয়নের বুকে মাথা দিয়ে শান্তিতে ঘুমিয়ে গেল। আয়ান নিজের অজান্তে তিশাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে তিশা চোখ খুলে উঠতে যাবে, সাথে সাথে দেখে আয়ান তিশাকে জড়িয়ে ধরে আছে। আয়ান তিশার নাড়াচাড়ায় জেগে গেল। আয়ান উঠতে গেলে পিছন থেকে হাসির শব্দ শুনল। ঘুরে দেখতে আয়ান তিশা ভেবাচাকা খেয়ে তাড়াতাড়ি করে বেড থেকে নেমে পড়ল। ইমন হাসতে হাসতে বলতে লাগলো, ভাইয়া তুমি তো তিশা আপুর সাথে শুয়েছো, তোমাকে তো তিশা আপুকে বিয়ে করতে হবে। কেন কেন শুনি? তুমি জানো না, ছেলে মেয়ে বড় হইলে একসাথে ঘুমাতে হয় না? তুমি যখন ঘুমিয়েছো তাহলে তোমাকে তিশা আপুকেই বিয়ে করা লাগবে। তাই নাকি? তা আমাকে বিয়ে করলে তুমি কি আমাকে ভাবি হিসেবে মেনে নেবে? তোমার সাথে ভাইয়ার বিয়ে হইলে ভাবি হিসেবে তো মেনে নিতেই হবে। আমি তো ভালো না, তাহলে আমাকে কিভাবে মেনে নেবে? আস্তে আস্তে তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো আপু। আশা করা যায় ভবিষ্যতে আরো ভালো হয়ে যাবে। যাই হোক, কেউ আসছে, কেউ শুনলে তোমাদের নিয়ে সি করবে। কেন? বোকার মতো কথা বলো কেন? তুমি জানো না আমাদের পাশে এক আপু একটাই ছেলের সাথে শুয়েছিল, জন্য সবাই কত মার দিল, পরে ধরে সবাই বিয়ে পড়িয়ে দিয়েছিল। এখনো সবাই তাদের নিয়ে বাজে কথা বলে। হয়েছে, তুই থাম। ইমন, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো আপু। তোমরা দুইজন কোথায় ছিলে? এই বেডে শুয়েছিলে নাকি? তোমাদের কি কমন সেন্স বলতে কিছু নেই? কি বলতে চাও? তোমরা দুজন একসাথে কিভাবে শুয়ে থাকতে পারলে? তিশা আপু তো ভাইয়ার বুকে মাথা দিয়ে শুয়েছিল, ভাইয়া আপুর কোনো অসুবিধাই হয় নাই। ইমনের কথা শুনে রাইসার রাগ হতে লাগলো। রাইসার রেগে বলে, ছি, তোমরা দুজন কিভাবে এভাবে ঘুমাতে পারলে? আয়ান, তোমার আর তিশা আপুর মাঝে কি চলছে? গতকাল থেকে দেখছি তুমি তিশা আপুকে জড়িয়ে ধরে কাঁদছিলে। কই, তুমি তো অন্য নারীদের সাথে এমন করো না, কখনো তো দেখলাম না। তুমি তিশা আপুর সাথে যা শুরু করেছো। জাস্ট শ্যাট আপ, আর একটা কথাও শুনতে চাই না। তোমার থেকে শুনে আমার থাকতে হবে না। আমি কার সাথে কিভাবে থাকবো, আর মাথায় রেখো, এইটা বাসা না, হসপিটাল। আয়ান, কি হয়েছে? এত রেগে আছো কেন? কিছু না। ইমনকে আজকে নিয়ে যেতে পারবো, রিলিজ করে নিয়েছি। আম্মু, আমি বাসায় যেতে পারবো? হুম। ইমনকে আয়ানের আম্মু ধরলো। আয়ান ইমনকে পাজকলা নিয়ে যেতে লাগলো। ইমনকে গাড়িতে তুলে দিল। আয়ানের আম্মু রাইসা উঠে পড়লো। তিশাকে দেখে আয়ান বলল, আমার সাথে আসেন আঙ্কেল, আপনি নিয়ে যান ওদের। রাইসার রাগ বাড়তে লাগলো। তিশা আয়ানের বাইকে যেতে লাগলো। তিশাকে আয়নের কাঁধে হাত রাখতে দেখে রাইসা সামনে আয়নার দিকে তাকিয়ে রাগে জামা খামচি দিয়ে ধরতে লাগলো। তিশা বলে ওঠে, রাইসা, আমার সাথে তোমাকে নিতে পারছে না। আমার মনে হয় তোমার থেকে দূরে থাকা ভালো। কে মেনে নিল কে নিল না ওইটা দেখার সময় আমার নাই। আর আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, কি বলবো? আমরা দুজন ডিভোর্স নিয়ে নিলেই ভালো হবে। আমি বাসায় গিয়ে উকিলের সাথে কথা বলবো। আয়ন সাথে সাথে বাইক থামিয়ে দিলে তিশা সোজা আয়নের উপরে পড়ে গেল। আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিল। আয়ন বলে উঠল, এইভাবে সারা জীবন শক্ত করে জড়িয়ে ধরবেন? আর জড়িয়ে ধরছেন যখন, সারা জীবন ধরে রাখতে হবে, মাঝপথে ছেড়ে দিতে হয় না। যা ধরবেন হয় নিজের করে সারা জীবন রেখে দিবেন, আর না রাখতে পারলে কখনো সেই জিনিসটা ধরবেন না। আয়নের কথা শুনে তিশার মুখে হাসি ফুটে উঠল। আয়নকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠের সাথে নাক ঠেকিয়ে বলল, হ্যাঁ, এই যে ধরলাম, মরে গেলেও আর ছাড়বো না। আমার জিনিস শুধু আমার, আর কারো না। একবার যখন অনুমতি পেয়ে গেছি, তখন আমার জিনিস কেউ কেড়ে নিতে পারবে না।
গুড। আয়ান বাইক স্টার্ট দিল, বাইক চালিয়ে যেতে লাগলো। রাইসা পিছনে ঘুরে দেখে আয়ানকে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর আয়ানকে দেখতে পেল। তিশা ততক্ষণে আয়ানকে আলগা করে ধরে যেতে লাগলো। বাসার সামনে নামলে তার আগেই আয়ানের আব্বু ইমনকে কোলে নিয়ে চলে গেল। আয়ান বাইক এক সাইডে রেখে চাবি পকেটে রেখে তিশার দিকে তাকালে দেখে তিশা লজ্জা পেয়ে আছে। আয়ান তিশার ঠোঁটে হুট করে কিস করে দৌড়ে চলে গেল। তিশা লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়ানকে বলতে লাগলো, ফাজিল, পরে দেখাবো মজা। আয়ান পিছনে ঘুরে ভেঙচি দিয়ে হেসে চলে গেল। তিশা আস্তে আস্তে হেঁটে বাসার ভিতরে ঢুকলো। আয়ান তিশাকে দেখে বলল, যাও তোমরা ফ্রেশ হয়ে নাও, সারা রাত অনেক কষ্ট করছো। ইমন এখানে থাকবি নাকি রুমে যাবি? এখানে থাকবো, রুমে যাব না। আয়ান আর তিশা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আয়ানের রুমের সামনে গেল। তিশার হাত ধরে টান দিয়ে রুমের ভেতর নিয়ে ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল। তিশা চোখ বড় বড় করে ফেলল। আয়ান তিশার কোমর ধরে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিলে তিশা কেঁপে উঠল। আয়ান 3 মিনিট পর ছেড়ে দিলে দুইজন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আয়ান ঠোঁট চটকাতে চটকাতে বলল, ইয়ামি, আহ কি মজা! আগে জানলে বিয়ের দিনে না এসে বাসরটা করে নিতাম। আয়ান তিশার কোমর জড়িয়ে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। তিশাকে কিস করতে যাবে সাথে সাথে তিশা মুখে আঙুল দিয়ে বলল, দুষ্টু ছেলে, ছাড়ো। আর না, যখন তখন কেউ এসে যাবে, ছাড়ো। সেদিন আমাকে থাপ্পড় মেরেছিলে, ভুলে যাই নাই, ছাড়ো এখন থেকে। তিশা আয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে যেতে নিলে আয়ান সাথে সাথে পিছন থেকে জড়িয়ে ধরে সামনের দিকে ঘুরিয়ে বলল, আমার বউকে আমি ধরছি, আমি যা ইচ্ছে করব, ওতে কার কি যায় আসে? আর থাপ্পড় মারছিলাম তার জন্য ভেরি ভেরি সরি। মাফ করি নাই, আর ছাড়ো। না, ছাড়বো না। কাকি? তিশার কথা শুনে আয়ান তাড়াতাড়ি ছেড়ে দিয়ে বাহিরের দিকে তাকিয়ে বলল, কোথায় আম্মু? তিশা ভেঙচি দিয়ে দৌড়ে পালিয়ে গেল। আয়ান হেসে দিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট ধুয়ে ছাদে চলে গেল। ছাদে গেলে কিছুক্ষণ পর তিশা ছাদে উঠে 3 পিস পায়জামা মেলে দিতে লাগলো। আয়ান আস্তে আস্তে পা টিপে পিছন থেকে জড়িয়ে ধরল। তিশা চমকে ওঠে, আয়ানকে মারতে যাবে, সাথে সাথে আয়ান ছেড়ে দিয়ে হাত ধরে বলল, আরে আমি বদমাইশ, তুমি এখানে কি করো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি জানতাম আমার বউ আসবে, তাই অপেক্ষা করছিলাম। তাই নাকি? ছাড়ো, নিচে যেতে হবে, ক্ষুধা লাগছে। রাতে ছাদে এসেছো? ওকে, পারবো না। আসতে বলছি, আসবে। তিশা আর কিছু না বলে নিচে চলে গেল। আয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে চলে গেল। সিঁড়ি দিয়ে নিচে নামতে আয়ান দেখে রাইসা রাগে চিল্লাচ্ছে। রাইসা বলছে, তুমি এত নির্লজ্জ কেন? তুমি গতকাল শুনলে আমাদের দুজনের বিয়ে ঠিক করা হয়েছে, তারপর তুমি আয়ানের সাথে লেপ্টে থাকো কেন? তোমার কি লজ্জা করে না ছোট ভাইয়ের সাথে এমনভাবে থাকতে? রাইসা, এসব কি হচ্ছে? তিশা আয়ানকে আগে থেকে চেনে, তাই ওরা টুকটাক কথাবার্তা বলে। এখানে খারাপ কি দেখলে? মামি, আপনি ভালো মানুষ, তাই আপনার চোখে কিছু পড়ে না। আপনি জানেন হসপিটালে ওরা দুজন একই বেডে শুয়েছিল। ইমন আমাদের নিজে বলেছে তিশা আয়ানের বুকে মাথা দিয়ে ঘুমিয়েছিল। উনি কিভাবে এভাবে ঘুমাতে পারে? আর গতকাল রাতে সবাই বাসায় গেল, তিশা আপুর কেন আয়ানের সাথে থাকতে হবে? আমাকে রিজন দেন। ইমনকে আমি ছোট সাহেব হিসেবে মানি। আগে থেকে আমি ওকে অনেক স্নেহ করি। সেখানে ওই অসুস্থ, তাই আমি থেকেছি। কোনো কিছুর দরকার হইলে আমি সাহায্য করতে পারবো। আয়ান ছোট, অনেক কিছু বুঝবে না, তাই আমি ছিলাম। এখানে খারাপ কি হলো? তাই না? আতিয়া আপু তো ইমনের নিজের বোন, কই ও তো থাকলো না, তাহলে তুমি কেন থাকতে গেলে? আমি কি বুঝি না তুমি কেন ওইখানে ছিলে? তুমি আয়ানের সাথে নোংরামি যাতে করতে পারো সেই জন্য ওখানে ছিলে। রাইসা, মুখ সামলে কথা বলবে। আমার মেয়েকে নিয়ে আর একটা বাজে কথা বলে আমি ভুলে যাব তুমি আর ভাগ্নি হও। বাহ মামা বাহ, নিজের মেয়ের নোংরামি চোখে পড়ে না। আপনি তো গতকাল ছিলেন, আপনার মেয়ে, আপনি সবাই তো শুনলেন। আয়ন আর আমার বিয়ে ঠিক করেছে। আমাদের বিয়ে 2 সপ্তাহ পর। সব কিছু জেনেও কেন আয়নের পাশে আমি এভাবে আষ্টে পিষ্টে থাকতে হবে? হসপিটালে তিশা আপু ইচ্ছে করে আয়নের সুযোগ নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরেছিল।
বারবার আয়ান কাঁদছিল জন্য আমি কিছু বলি নাই। আবার গতকাল রাতে আয়ানের সাথে একসাথেই থেকেছে, তাও আবার বুকে শুয়ে থেকে। এখন আপনি বলেন আপনার মেয়ে চরিত্র কেমন? রাইসার কথা শুনে শফিক সাহেব তিশার দিকে তাকিয়ে তিশার কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, রায়সা তো ভুল বলে নাই। তুই কি শুরু করছস? ছোট থেকে আমার অবাধ্য হয়ে চলতেছস। আমি কখনো কিছু বলি নাই। আজ তোর জন্য এতগুলো মানুষের সামনে আমাকে অপমান হতে হচ্ছে। তুই আর কত নিচে নামাবি আমাকে? তিশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আয়ান 2 হাত মুঠো করে ফেলল। রাইসা বলতে লাগলো, দেখেন মামা, আমি আর চাই না তিশা আপু আমার হবু স্বামীর আশেপাশে থাক। আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যেতে বলেন। চল আমার সাথে, আর এক মুহূর্ত তোকে এখানে দেখতে চাই না। তিশার হাত ধরে শফিক সাহেব নিয়ে যেতে নিলে তিশা পিছনে ঘুরে তাকালে আয়ানের বুকটা কেঁপে উঠল। আয়ান তিশার দিকে তাকিয়ে বলল, চাচু দাঁড়ান। আয়ানের কথা শুনে সবাই তিশার দিকে তাকালো। আয়ান নেমে তিশার কাছে গিয়ে তিশার হাত ধরে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ? তখন না বলে শক্ত করে ধরে থাকবে, তাহলে অন্য কথা শুনে চলে যাচ্ছ মানে? তুমি তো দেখি কথা দিয়ে কোনো কথা রাখতে পারো না। হাত ছাড়ো, তোমার হবু স্ত্রী চলে যেতে বলছে, সেখানে আমি কোন হিসাবে থাকবো? রাইসা আয়ানের হাত ধরে বলে, আয়ান ওর হাত ছেড়ে দাও। আয়ান হাত ছাড়িয়ে দিয়ে তিশার দিকে কথা বলতে গেলে রাইসা বারবার আয়ানের হাত ধরে ঘুরিয়ে নিতে গেল। আয়ান রেগে রাইসাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, এই কে তুই? বারবার আমার হাত ধরছিস। কে তুই বল? আমার সম্পর্কে তুই এত নাক গলাস কেন? তোকে এই অধিকার কে দিয়েছে? আমাকে বোঝা কে দিয়েছে? আয়ান সবার সামনে আমার সাথে কিন্তু বাড়াবাড়ি করেছো। বাড়াবাড়ি আমি করছি নাকি তুই করতেছিস? তোর সাহস কি করে হয় তিশাকে এই বাসা থেকে বের করে যাওয়ার কথা বলার? কে রে তুই? এখানে এসে মাতবরি করস কে তুই বল? আয়ান, তুমি রাইসার সাথে কিন্তু খারাপ ব্যবহার করেছো। ওই তোমার হবু স্ত্রী। হবু স্ত্রী? হা হা হা। কে ওই আমার হবু স্ত্রী? আয়ান হাসতে লাগলো। আয়ানকে হাসতে দেখে আয়ানের আম্মু বলে, আয়ান, রাইসার রাগ হওয়া স্বাভাবিক। এখানে ওই তোমাকে ভালোবাসে, আর নিজের হবু হাজবেন্ডকে অন্য কারোর সাথে দেখলে খারাপ লাগবেই। কে ওই আমাকে ভালোবাসে? হা হা। আম্মু, ওর ব্যাপারে আমি যতটুকু জানি সেটা তোমরা কেউ জানো না। শুধু শুনে রাখো, আমি ওকে ঘৃণা করি। ওই মানুষকে ইউজ করতে পারে দরকারের সময়, দরকার শেষ হইলে ছুঁড়ে ফেলে দেওয়ার মানুষও। আয়ান, আমি আগে তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তার জন্য আমি তোমার কাছে তো ক্ষমা চাইছি। আর তুমি তিশা আপুর জন্য আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। তুই আমার সামনে আমার বউকে অপমান করবি? আমার বউকে আমার সামনে আমার বাড়ি থেকে বের হয়ে যেতে বলবি? আমার বউকে চরিত্রহীন বলবি? আর আমি তোকে বসিয়ে আদর করব? আর ইউ ক্রেজি? আয়ানের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। শফিক সাহেব বলে ওঠে, আয়ান, এসব কি বলছো? আয়ান, মাথা ঠিক আছে? তুমি এইসব কি বলো? ওই তোমার কত বড়? ওই তোমার স্ত্রী কিভাবে হয়? আয়ান, তোর মাথা একেবারে গেছে নাকি? আয়ান তিশাকে হাত দিয়ে বাহুর সাথে জড়িয়ে ধরে বলল, সবাই কান খুলে শুনে রাখো, তিশা আমার স্ত্রী। আমাদের বিয়ে হয়ে গেছে 8 দিন আগে। যেদিন আপনারা দুইজন আমার বাড়িতে এসেছিলেন, আমি সেই দিন তিশাকে বিয়ে করে বাসায় আসি। তারপর আপনাদের সাথে এই গ্রামে চলে আসছি। আমি তিশাকে প্রথমে পছন্দ করতাম না, ওকে স্ত্রী হিসেবে মেনে নিতেও পারছিলাম না, কিন্তু গতকাল থেকে আমি বুঝতে পারছি, সব কিছু মিলিয়ে দেখেছি, তিশা আমার যোগ্য স্ত্রী। ও প্রতিনিয়ত আমার বিপদে পাশে থাকতো, আমাকে সব সময় কেয়ার করতো, আমার ভাইকে দাদুকে পর্যন্ত। বাট আমি ওকে পছন্দ করতাম না, কখনো ওর ভালোবাসা আমি বোঝার চেষ্টা করতাম না। এখন আমি বুঝতে পারছি, তিশার মতো স্ত্রী আমি কখনোই কাউকে পাবো না। আয়নের কথা শুনে রাইসা কান্না করতে করতে রেগে আয়নের কলার ধরে বলল, তাহলে আমার সাথে এতদিন কেন ভালোবাসার অভিনয় করলি? আমাকে ধোকা দেওয়ার সাহস কোথা থেকে পেলি? আয়ান রাইসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি তোকে ধোকা দিয়েছি নাকি তুই আমার লাইফ নিয়ে খেলা করছিস? তোর জন্য আমি কি করি নাই? তুই প্রতিনিয়ত আমাকে ভালো রাখার চেষ্টা করছে, কিন্তু আমি ওকে কষ্ট দিয়েছি। তুই এমন মেয়ে, যখন দেখলি আমি তোর মামাতো ভাই, আমার বাপের টাকা পয়সা আছে, তখন পাল্টিকে আমাকে ভালোবাসো বলে এখন নাটক করছিস। আর তিশা আমাকে এতিম জেনে আমাকে ভালোবেসে গেছে,
সেখানে বল, তোর মতো লোভী মেয়েকে ভালোবাসবো নাকি যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে তাকে ভালোবাসবো? রাইসা রেগে তিশার চুল ধরে কান্না করতে করতে বলল, তুই আমার থেকে আমার প্রিয় মানুষকে কেড়ে নিয়েছিস। সবাই ঠেকাতে যাবে আয়ান তখন সবাইকে বাধা দিল। ইমন বলে ওঠে, ভাবি আপনার পাওয়ার দেখান। আপনাকে বোকা নরম পেয়ে রাইসা আপু বেড়ে গেছে। আপনি আপনার পাওয়ারটাই দেখান। দেবরজি, দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, আদর করে দেন। ওই আপুকে আমার একদম সহ্য হয় না, ফালতু। আমাকে একবার রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিছিল। ভাইয়া ভালোবাসতোর জন্য আমি কিছু বলি নাই। যদি ভাইয়া আপুর সাথে ঝামেলা করে তাই আদর করে দেন। কি তোকে ধাক্কা দিয়েছিল মানে? আমার হাঁটু দিয়ে যে রক্ত ঝরছিল তখন ওই আপু আমাকে ধাক্কা দিয়েছিল। আয়ান কিছু বলার আগেই তিশার চুল ধরে এক থাপ্পড়ে সোফায় গিয়ে পড়ে। রাইসা ঠোঁট কেটে দিল। ব্যথায় কুকড়ে উঠল তিশা, বলে ওঠে, অনেক বকবক করছস, কিছু বলি নাই। স্বামী আমাকে মেনে নিচ্ছিল না জন্য তোর আজেরা পেঁচাল আমি সহ্য করছি। তোর ধারণাও নাই আমি কি জিনিস। টি গ্রুপের লিডার আমি, এখন বুঝতে পারছস কার সাথে লাগছিস? রাইসা কথাটা শুনে থমকে গেল, ঢোক গিলতে লাগলো আর বলতে লাগলো, কি কি টি গ্রুপের লিডার তুমি? এই আপনি বল, আর আজ থেকে ভাবি ডাকবি। আমার জামাইয়ের আশেপাশে দেখলে তোর কি হতে পারে বুঝতে পারছস কি? রাইসার আম্মু তিশাকে মারতে যাবে, সাথে সাথে রাইসা ওর আম্মুকে ধরে বলল, আম্মু, ওর সাথে লাগতে যাও না। ওই অনেক ভয়ঙ্কর। ওর গ্রুপের নাম শুনলে সবাই ভয় পায়। ও এখানে মেরে আমাদের 12টা বাজিয়ে দিবে। এখান থেকে চলো। রাইসা ওর আম্মুকে নিয়ে চলে যেতে লাগলো। ইমন বলে ওঠে, আপনার ভালো মানুষই দেখে মাথায় উঠে পড়েছিল, এখন ঠিক হয়েছে। তিশা আয়ান সবার দিকে তাকালে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। দুইজন মাথা নিচের দিকে করলো। আয়ান দাদুকে বলল, আমাকে ক্ষমা করে দিও দাদু, আসলে বিয়েটা হুট করে হয়ে গেছে। আমার কিছু করার ছিল না, আমাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে। আয়ানের দাদু বলে ওঠে, ক্ষমা চাওয়া লাগবে না, আমি সব জানি। তিশার বডিগার্ড থেকে সব কিছু জেনেছি। আমি এতদিন চুপ করেছিলাম, কিছু বলিনি। দেখতে চাইছিলাম তোমরা কবে নিজেদের বিয়ের কথা প্রকাশ করো। আর এখন তোমাদের বাবা মায়ের উপরে নির্ভর করে তারা মেনে নিবে নাকি না। আয়ান তিশা ওদের বাবা মায়েদের দিকে তাকালো। আয়ান বলে ওঠে, আম্মু, তিশা আমার সিনিয়র হইলে কি হবে? তিশা অনেক ভালো একটা মেয়ে। তিশা আমাকে অনেক ভালোবাসে আর আমি তিশাকে ছাড়া অন্য কাউকে কখনোই বিয়ে করতে পারবো না। আব্বু আম্মু, তিশাকে মেনে নাও প্লিজ। আর তোমাদের একটা কথা বলার ছিল। আম্মু, দাদু বলতো না তোমাদের কাছে চিঠি দিত, ওইসব চিঠি ফুপি সব পুড়িয়ে ফেলতো। গতকাল আমার মনে পড়েছে, ফুপি একটাই কথা বলতো যে ফুপি আমাদের কখনোই ভালো চায়নি। আর রাইসা এতটাই লোভী মেয়ে, আয়ান তো বলল। আর ওর অহংকার আসলেই আছে, আগে থেকেই দেখতে। প্লিজ ওদের মেনে নাও। সবাই চুপ থাকলে আয়ানের আব্বু বলে, সাবিক ভাইজান, আপনি কি বলেন? তোরা যা ভালো বুঝোস, আমার এখানে কিছু বলার নাই। আয়ান আর তিশা আয়ানের আম্মুর পায়ে ধরতে গেলে আয়ানের আম্মু সাথে সাথে দুজনকে ধরে দাঁড় করিয়ে দিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, আরে ধুর, পা কেন ধরতে যাচ্ছিস? আমার সন্তানরা ভালো থাকলে আমরা বাধা হয়ে দাঁড়ানোর কে? আয়ান ওর আম্মুর কথা শুনেই দুইজন জড়িয়ে ধরলো। সবাই আয়ান তিশাকে মেনে নিল। আয়ান বড়দের সবাইকে খুশিতে সালাম করতে লাগলো। আয়ান তিশার হাত শক্ত করে ধরে বলল, এই হাত ধরলাম, কখনোই ছেড়ে দিব না। আমিও না।